Number Scientific Report Nature. ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে এটা খুবই একটা আনন্দের বিষয় যে আমরা IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ কুমিল্লা ইউনিভার্সিটি প্রথম যে বক্তব্য সেটা আপনারা গবেষণা নিয়ে শুরু করছেন, হুইচ ইজ ওয়ান্ডারফুল। আমার কথা যদি কোনো কারণে হঠাৎ করে বাদ হয়ে যায় আমাকে জানাবেন, আদারওয়াইজ আইল কন্টিনিউ। আমার নাম হচ্ছে আতিকুর রহমান আহাদ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে কর্মরত, কিন্তু প্রায় 3 বছর হয়ে যাচ্ছে ওসাকা ইউনিভার্সিটিতে আছি। দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট। আপনারা যদি কিছু লেকচার আছে দেখতে চান তাহলে ওখানে যেতে পারেন। তো প্রথমে আমি ধন্যবাদ জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এবং IEEE স্টুডেন্ট ব্রাঞ্চকে অফ কুমিল্লা ইউনিভার্সিটি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই টপিকটা তো গবেষণা তো খুবই টাফ এবং বিভিন্ন ডোমেইনে রিসার্চ মেথোডোলজি আলাদা কোর্সই থাকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টে রিসার্চ মেথোডোলজি কোর্স নিয়েছিলাম। এরপর থেকেই মূলত আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব, তো 1 ঘন্টা 1.5 ঘন্টায় আসলে রিসার্চ মেথোডোলজি কিছুই কভার করা যায় না, কিন্তু আমি চেষ্টা করব যে বাংলাদেশি পার্সপেক্টিভে ইয়াং ছেলে মেয়েদের জন্য কিছুটা দিতে। আর অনেক ক্ষেত্রে হয় কি যে সব জায়গায় যে রিসার্চ মেথোডোলজি বা গবেষণা নিয়ে কোর্স থাকে তা কিন্তু না। কিন্তু যেটা হয় সেটা হলো কালচার থাকে, যে সবাই রিসার্চ করে দেখে দেখে অটোমেটিক্যালি সেই কালচারটা তৈরি হয়। আনফরচুনেটলি আমাদের দেশে যেহেতু আমরা সবাই রিসার্চ করি না, বা ভালো রিসার্চ করি না, যে কারণে আমাদের ইয়াং ছেলে মেয়েরা বা তরুণ শিক্ষকরা যারা চায় কিছু করতে তারা পিছিয়ে পড়ে। কোনো সন্দেহ নাই যে আমরা আগের তুলনায়, অর্থাৎ বাংলাদেশের বা আমি যখন ছাত্র ছিলাম বা আমি যখন শিক্ষক ছিলাম এক সময় তরুণ শিক্ষক, তখনের তুলনায় এখন আমাদের দেশে অনেক বেশি গবেষণা হয়, অনেক ভালো ভালো পেপার পাবলিকেশনস হয়। আপনারা যারা ফেসবুকে গত 2 বছর ধরে দেখছেন তারাই দেখবেন যে আসলে কি পরিমাণ প্রোগ্রেস। আর আমি যেহেতু 20 বছর আগেরটাও জানি, এখনেরটাও জানি, এবং আমি এগুলোর সাথে জড়িত এবং দেখি, খোঁজখবর রাখার চেষ্টা করি। আমার পার্সোনাল অভিমত হচ্ছে বাংলাদেশ গবেষণা যথেষ্ট আগাচ্ছে, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা ওই পেইসে আগাতে পারছি না, বিকজ আমাদের প্রচুর লিমিটেশনস আছে। এইটা দূর করার জন্য গবেষণা সম্পর্কে আমাদের কিছু কথা জানা দরকার। এই কিছু কথা কিন্তু কিছু, সব কিছু না, ঠিক আছে? অনেক কিছু বাকি থাকবে যেগুলো আপনারা হতে পারে ধীরে ধীরে জেনে নিবেন। তো প্রথমত হচ্ছে যে do the best to publish one in top journal. এটা পসিবল, জাস্ট ইউ নিড টু গিভ দ্য বেস্ট। তো রিসার্চের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে কি করব। এটা একটা বিষয় যে আমি আমার ডোমেইনে কি কাজ করব, যে কোনো একটা বিষয়ে কাজ করলেই হলো। 2 নম্বর হচ্ছে আমি কি পারবো। এতে কোনো সন্দেহ নাই যে পারবেন। সিজিপিএ লাইফে কখনো ম্যাটার করে না, একমাত্র পাবলিক ইউনিভার্সিটি বা ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি চাকরির জন্য হয়তো সিজিপিএ ম্যাটার করে, কিন্তু গবেষণার জন্য সিজিপিএ ম্যাটার করে না, সুতরাং এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে কখন শুরু করব। শুরু অবশ্যই ফার্স্ট ইয়ারে নয়, সেকেন্ড ইয়ারে নয়, ইভেন থার্ড ইয়ারেও নয়। আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যেই এরিয়াতে কাজ করতে চান বা আপনার কাজ করার জন্য যে নো হাউ দরকার তার ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। যেমন আপনার ভালো প্রোগ্রামিং নলেজ দরকার পড়লে সেটা করবেন, ম্যাথমেটিক্সে দুর্বল থাকলে বা স্ট্যাটিস্টিক্সে দুর্বল থাকলে, অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ নয়, মানে স্ট্যান্ডার্ড ম্যাথ অ্যান্ড সো অন, সেখানে আপনি চেষ্টা করবেন। এভাবে করে করে নিজেকে তৈরি করবেন। এবং আমাদের খেয়াল করতে হবে যে ফোর্থ ইয়ারে উঠে সাধারণত বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা গবেষণা করে, কিন্তু ফোর্থ ইয়ারে এসে হঠাৎ করে একটা টপিক পাওয়ার পর ওই টপিক নতুন করে জানবে, যেমন কেউ ইমেজিং এ কাজ করবে, কেউ মেশিন লার্নিং এ কাজ করবে, সে তো জিন্দিগিতে এগুলো পড়ে নাই, কোর্সের মধ্যেও নাই, এবং এটা সম্ভব না যে সব টপিক কোর্সের মধ্যে কাভার করে ফেলা। তাহলে কি করতে হবে, ওগুলো ব্যক্তিগতভাবে নিজে আগে থেকে শিখে শিখে তৈরি করতে হবে। যেহেতু আমরা অনেক পিছিয়ে গবেষণায় এবং যেহেতু আমাদের সীমাবদ্ধতা প্রচুর রয়েছে, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে এফোর্টস দিতে হবে যাতে করে আমরা আগে থেকে তৈরি হতে পারি। সুতরাং রিসার্চের প্রোগ্রেস শুরু হয়ে যাবে অনেক আগে থেকে। আর জেনুইন গবেষণা ধরেন ফোর্থ ইয়ারে উঠলে, দেন মাস্টার্সে উঠলে, এরকম কিন্তু গবেষণা চালিয়ে যেতে পারে। যারা শিক্ষক তাদের, সে প্রফেসর হোক, অ্যাসোসিয়েট হোক, অ্যাসিস্ট্যান্ট হোক, মাস্ট ডু রিসার্চ কন্টিনিউয়াসলি। এটা আমরা ভুলে যে গেলে চলবে না যে বিদেশে গেলে রিসার্চ করবো। আবার বিদেশ থেকে যখন চলে আসে তখন বলে যে ওহ, গত কয়েকটা বছর জীবনটা তেজপাতা হয়ে গেছে, এখন নিজেকে আর তেজপাতা বানাবো না। সে তখন কি হবে, এখন গোপাল ভাঁড় হবে, খেয়ে দিয়ে আমরা মোটা তরতাজা হব, রিসার্চ করব না। কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমি যেই ল্যাবে, এখন আমি ওসাকা ইউনিভার্সিটি ল্যাবে বসে কথা বলছি, আমার ল্যাবে অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হলো গত বছর। দুইজনে কিন্তু প্রতি সপ্তাহে তাদের গবেষণার রিপোর্ট দেয় বসের কাছে, প্রফেসরের কাছে, অ্যালং উইথ সুপারভাইজিং ফিউ আদার স্টুডেন্টস।
এবং ক্লাস নেয়া, প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা। আমরা বাংলাদেশে খালি কমপ্লেইন করি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ অনেক অনেক অনেক। আসলে আমাদের যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফস রয়েছে ইউনিভার্সিটিতে, তার তুলনায় আমাদের উন্নত বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে এত বেশি স্টাফ থাকে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি প্ল্যান করি, তাহলে একজন ভাইস চ্যান্সেলর হওয়ার পরেও সে চাইলে রিসার্চ করতে পারবে। ঠিক আছে? তাকে স্মার্টলি ম্যানেজ করতে হবে। এবং যখন আমরা উপরের দিকে করব এবং নিচের দিকে প্রেশার ক্রিয়েট করব, তখন সবই হবে। তবে মাথায় রাখতে হবে, সারা পৃথিবীতে তরুণরাই কিন্তু গবেষণার মূল কাজ করে, এবং নোবেল লরিয়েট যারা, তাদের মেজরিটি অফ দ্য ওয়ার্কস তরুণ বয়সেই কিন্তু হয়েছে। যত আমরা বুড়া হই, তত বেশি আমাদের অভিজ্ঞতার কারণে হোক, অথবা মানে কিছুটা এরিয়া জানার কারণে আমরা হতে পারে হেল্প করতে পারি। কিন্তু নতুন আইডিয়া, মেজর আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া, এগুলো কিন্তু তরুণদের কাছ থেকেই হয়। এই জন্যই পৃথিবীতে তরুণরা চেঞ্জ করে। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা তরুণ এখানে আছেন, তারা আপ্রাণ চেষ্টা করবেন। আর যারা বুড়া হয়ে গেছেন বয়সে, তারা মনে করবেন যে আমি বয়সে বুড়া হইনি, আমি মনে তরুণ আছি। ঠিক আছে? ওই চেষ্টা করলে এটা ওভারকাম করা যাবে। তো আমরা সবাই তরুণ হয়ে, মানে কবি, মানে রবি ঠাকুরের কবিতা, কাঁচা থেকে আমরা পাকনা না হই, আমরা যাতে রিসার্চে সবসময় চেষ্টা করি। দেন হচ্ছে কিভাবে শুরু করব, এই সম্পর্কে কিছু বলবো আজকে। কতদিন ধরে কাজ করব, এটাও যতদিন আপনি পারবেন ততদিন কাজ করবেন। টপ জার্নালে কি সম্ভব? অবশ্যই সম্ভব। বাংলাদেশে বসে টপ জার্নালে সম্ভব, এবং করছে। আমাদের চারপাশেই আগের তুলনায় বেশি করছে, এবং যারা করছে তারা তো ওই একই এনভায়রনমেন্টে, একই সেটআপেই করছে। তার একজন কেন করতে পারছে না? তার মানে সে সময় দিচ্ছে না, চিন্তা করছে না। কেউ বলে যে আমি তো হায়ার স্টাডিজ করতাম না, তাহলে আমি রিসার্চ কেন করব? এটা মাথায় রাখতে হবে, হায়ার স্টাডিজ করার জন্যই যে রিসার্চ করতে হয় তা নয়। রিসার্চ হচ্ছে একটা ব্রেইন স্টর্মিং, একটা প্রসেস। আমাদের যে কোনো জবেই থাকি না কেন, বিসিএস বলি, ব্যাংকার বলি, অথবা যে কোনো জায়গায় থাকি না কেন, গবেষণা করার অভিজ্ঞতা আমাদের সারা জীবন কাজে লাগে। এটা আসলে বাই ডিফল্ট আমরা যখন স্কুল কলেজে পড়ি, সেখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট প্রচুর হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, যেগুলো ব্রেইন স্টর্মিং অ্যাসাইনমেন্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু আমাদের পড়াশোনার কালচার হচ্ছে মুখস্থ বিদ্যা, যদু কাকে বলে, বা মধুর বর্ণনা দাও, এই টাইপের যেহেতু থাকে, যে কারণে ছেলেমেয়েরা বা আমরা, মানে রিসার্চ মেন্টালিটি বা চিন্তা করার মেন্টালিটিতে বড় হই না পড়াশোনায়। এই জন্য অ্যাটলিস্ট যেহেতু ফোর্থ ইয়ার বা মাস্টার্সে যদি আমাদের স্কোপ থাকে, ইউ মাস্ট ডু রিসার্চ ভেরি রিগোরাসলি। আর এটাও বলে রাখি, অনেকে ভাবে যে এই মুহূর্তে হায়ার স্টাডিজ করবে না। আমার প্রচুর স্টুডেন্টস আছে, স্পেশালি মেয়েরা, যারা মানে ভাবছে যে, আমার কাছে আসছে, এরকমও আছে যে বলছে পুলিশ হবে। আমি বললাম, পুলিশ যেহেতু হবা, বিসিএস দিবা, নিশ্চয়ই তোমার রিসার্চের ব্যাপারে আগ্রহ কম হবে, তাই তো? বলে জি স্যার। আমি বলেছি তাহলে আমার কাছ থেকে দরকার নাই, তুমি আমাকে নাম বাদ দিয়ে আরেকজন টিচার খুঁজে বের করো, হোপফুলি ভালো হবে। কারণ আমার কাছে করতে গেলে আমি বললাম যে একটু তোমাকে একটু চেষ্টা করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, বা আমার টপিকটার জন্য তোমাকে একটু কিছু এক্সট্রা জিনিস পড়তে হবে, রেগুলার মিটিং করতে হবে। তো তুমি যদি মনে করো তাহলে ইউ ক্যান কন্টিনিউ, আদারওয়াইজ মানে আমি সরি। তো যেটা হলো, সে দুদিন পরে বিয়ে করে চলে গেল আমেরিকাতে। আমেরিকাতে যাওয়ার পরে সেখানে গিয়ে কিন্তু সে মাস্টার্স পিএইচডি করে ফেললো। ঠিক আছে? এখন এরকম একটা এক্সাম্পল। আবার অনেকেই আছে আমার ছাত্র বা জুনিয়র, যারা দেশে ৫ লাখ টাকাও বেতন পায়, ১০ লাখ টাকাও বেতন পায়, এরকম আমি পেয়েছি। দেশে ১০ বছর চাকরি করার পরে, এর বা একটা ইন্ডাস্ট্রি আছে বা কোম্পানি আছে, এরপরে দেশ থেকে চলে যাচ্ছে কানাডাতে, অন্য কোথাও, অনেকটা বীতশ্রদ্ধ হয়ে, কেন আমি জানি না, ওরা ভালো বুঝে। আর সব কথা বলার দরকার নাই। কিন্তু আপসেট হয়ে চলে যাচ্ছে। চলে যে যাচ্ছে, যাবে কোথায়? যাওয়ার জন্য তখন বলে যে, আতিক ভাই অথবা স্যার, একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। এবং সে চেষ্টা করে কোথাও যেতে। যাওয়ার সময় তখন কিন্তু যদি তার অতীতে ১০ বছর আগেও কোনো একটা রিসার্চ করার বা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড পাবলিকেশনের একটা রেকর্ড থাকে, তাহলে কিন্তু সে আল্টিমেটলি এটা খুব কাজে লাগাতে পারে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফিউচারে অবশ্যই গবেষণা কাজে লাগে। সিজিপিএ কম হলে গবেষণা করা যাবে না, এরকম কোনো কথা নাই। আমার ছাত্র আছে, সিজিপিএ ৩ এর কম, আউট অফ 4, সে পিএইচডি করে ফেলেছে আমেরিকাতে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। দেন সিজিপিএ কে ম্যাটার করে কিনা? অবশ্যই করে না। তবে স্কলারশিপ পেতে গেলে, স্পেশালি গভর্নমেন্ট স্কলারশিপ পেতে গেলে, সাধারণত সিজিপিএ বেশি থাকলে প্রায়োরিটি বেশি থাকে। কিন্তু রিমেম্বার, আপনার যদি যেমন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির এক প্রফেসর দেখেছিলাম, উনি বলেছেন যে তোমার যদি, মানে কয়েকটা পেপার এবং জার্নালের নাম দিচ্ছে, ওই ডোমেইনে কম্পিউটার ভিশনে নাম্বার 1, নাম্বার 2, ওই জায়গায় যদি পেপার থাকে, তাহলে তোমার সিজিপিএ দরকার নাই, জিআরই দরকার নাই, টোফেল দরকার নাই, কিচ্ছু না, জাস্ট ইউ অ্যাপ্লাই এন্ড আই উইল হ্যাভ ইউ। তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট।
বিসিএস দিব, চাকরি করলে রিসার্চ কোনো ব্রেন বাড়াবে? অফকোর্স বাড়াবে। বিসিএস যারা করে, রিমেম্বার, তারা কিন্তু একটা দেশ চালায় আলটিমেটলি। এটা ছোটখাটো বিষয় না। এখানে নিশ্চয়ই গরু গাধা থাকে না। এবং আমরা যারা বিসিএস এ যারা যায়, তারা কিন্তু পরবর্তীতে অনেক ট্রেনিং করে, অনেক এই ডিগ্রি অর্জন করে, পড়াশোনা করে। সুতরাং এটা ভাবার অবকাশ কিছু নাই যে তাদের কোনো কাজ নাই। ফলে কেউ যদি ভালো গবেষক হয়ে থাকে, তাহলে সে যখন তার পজিশনে যাবে, সে একের পর একটা দেশ তো কি একের পর এক প্রবলেম, সেই প্রবলেম সলিউশন কে করবে? যারা সরকারি কর্মকর্তা তারা করবে। এবং অনেক সময় এক্সপার্টসদের নিয়ে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বা রিসার্চ ইনস্টিটিউট থেকে। উনারা যখন আসবেন, তারাও কিন্তু মানে যে মত দিবেন, সেই মতগুলা বোঝার মতো তো ক্ষমতা থাকতে হবে। তাহলে কার ভালো হবে? যে ছাত্র অবস্থায় গবেষণা ভালো মতো করেছে সে করবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু মানে পাবলিক বলি প্রাইভেট বলি আলটিমেটলি নিয়ন্ত্রণ করে মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, মোরলেস একটা নিয়মের মধ্যে নিয়ন্ত্রণ। মানে এমন না যে গুলি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, তা না। পলিসি মেকিং এন্ড আদার্স। এরপরে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, অন্যান্য হয়েছে, ফান্ডিং এর ব্যাপার আছে। যারা ডিল করে, উনারা যদি গবেষণা বুঝেন বা আরেকটু বেটার বুঝতেন, তাহলে কিন্তু যা ডিল করা হয় তা আরো উত্তম হতো, আরো বেটার হতো। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এটা হয় না, কারণ হচ্ছে যে তাদের হতে এক্সপিরিয়েন্স নাই। কিন্তু এখন যদি দেখা যায় খুব ভালো গবেষক মাইন্ডের কেউ ওইসব জায়গায় যায় এবং সে যদি এটাকে গুরুত্ব দেয়, তাহলে কিন্তু সে অনেক চেষ্টা করবে এবং এটা সম্ভব। দেশের রিসোর্সের মধ্যে এটা সম্ভব। এনিওয়ে, কে কি কাজ করছো তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে বলতে পারো। পেপার লিখবো কিভাবে, এটা হচ্ছে পেপার রাইটিং এর উপর আমি কতগুলো টক দিয়েছি, গতকালও একটা টক ছিল এবং আরো কিছু আছে, তো আমার ওয়েবসাইটের মধ্যে আছে। আপনারা ahadvisionlab.com নোটস এর অধীনে বেশ কিছু লেকচার ইউটিউবে দেয়া আছে। আপনারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে আরো কিছু লেকচার আসলে আপনারা পাবেন। ওখানে বাংলা ইংরেজি মিলিয়ে কিছু আছে আর কি। বাট উই মাস্ট নিড এক্সট্রিম রিলেন্টলেস এফোর্টস এন্ড পেশেন্স। হুম, এটা অনেকটা এরকম যে লেগে থাকতে হবে। আর যদি আপনার রিসার্চ কোনো একটা নতুন প্রপোজাল দেন যেটা এক্সিস্টিং কাজের সাথে কম্পিটিটিভ, এটা একটা গুড জার্নাল বা কনফারেন্সে সাবমিট করা যাবে। যদি আপনি রিসার্চ টু স্টাডি সামথিং ইন এ নিউ ডোমেইন, যে আগে করে নাই, তাহলে সেরকম ডোমেইনে হলে আপনি মিডিয়াম লেভেল জার্নাল কনফারেন্সে করতে পারেন। যদি কোনো একটা সিস্টেম ডেভেলপ করেন বা কোনো একটা প্রবলেম সলভ করেন, সেটাও সম্ভব। আর যদি সার্ভে বা রিভিউ পেপার করেন ইন এ চ্যালেঞ্জিং এরিয়া, তাহলে সেটাও আপনারা গুড জার্নাল বা বুক চ্যাপ্টার ইন স্প্রিঙ্গার করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা দেখাচ্ছি যে যারা মেশিন লার্নিং এ কাজ করেন বা এআই এ কাজ করেন, তারা জানেন যে IEEE ট্রানজেকশন অন পামি, পামি হচ্ছে প্যাটার্ন অ্যানালাইসিস এন্ড মেশিন ইন্টেলিজেন্স। এইটা হচ্ছে নাম্বার ওয়ান জার্নাল ইন এআই, কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং এন্ড সো অন। এই জার্নালে কিন্তু আজকে আমি দেখলাম যে ভিজুয়াল সিমেন্টিক ইনফরমেশন পারসিউট এ সার্ভে, তার মানে একটা সার্ভে পেপার অ্যাকসেপ্ট হয়েছে। সাধারণত বছরে একটা দুইটা পেপার সার্ভে পেপার অ্যাকসেপ্ট হয় বা হয় না। তা আমি বলতেছি যে আপনি যদি সেরকম হাই কোয়ালিটি লেভেলের ইনডেপথ সার্ভে লেখেন, তাহলে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান জার্নালও আপনি পাবলিশ করতে পারবেন। সুতরাং মানে মাথায় রাখতে হবে, যাই করতে হবে গভীর চিন্তা করে, এক্সট্রিম নিরন্তর এফোর্টস দিয়ে এবং ধৈর্য নিয়ে করতে হবে। একজন মা যেরকম তার সন্তান সুপার বেত্তমিজ বদের হাড্ডি হওয়ার পরেও ধৈর্য নিয়ে তাকে লালন পালন করে, তাকে খাওয়ায়, হ্যাঁ, বাবারা সাধারণত এতটা ধৈর্য থাকে না, পিটায় তক্তা বানায় ফেলে, কিন্তু মায়ের সেটা থাকে। আমরা যদি প্রত্যেকে গবেষণার ক্ষেত্রে মায়ের মতো ডিল করি, তাহলে ভালো করতে পারবো। আর যারা দেখা যাবে যে ছেলেরা তো মা ফিল করতে পারবে না, আসলে কোনো পুরুষ জাতি বুঝতেই পারে না যে মা কি জিনিস, আমিও পারি না। ঠিক আছে, টোটালি ডিফারেন্ট কেমিস্ট্রি। অন দ্যাট কেস ইউ ক্যান থিঙ্ক লাইক দ্যাট, যে আপনি কাউকে ভালোবাসেন, রিসার্চকে সেভাবে ভালোবাসেন, তাহলে দেখা যাবে যে কাজে লাগবে। তো রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক কাজ। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য প্রবলেম, যে সমস্যাটা কি সেটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা গবেষণায় নিবদ্ধ হতে পারি। এর জন্য আমাদের জানতে হবে অন্যেরা কিভাবে এর সমাধান করেছে। আমি বিস্তারিত সবগুলোই আসবো। তার উপর বেস করে আপনাকে নতুন কিছুর চেষ্টা করতে হবে। এটা হতে পারে নতুন একটা মেথড, অথবা এক্সিস্টিং কোনো একটা সিস্টেমকে আরেকটু ডেভেলপ করা। সেটাও যদি আপনি করতে না পারেন, আপনার সেই ক্ষমতা বা সময় পর্যাপ্ত যদি না থাকে, তাহলে আপনি নতুন এরিয়াতে এক্সপেরিমেন্ট করলেন, অথবা নতুন ডেটা কালেক্ট করলেন এবং এমন ভাবে সেগুলো করলেন যাতে একটা ভ্যালিড ডিসিশনে আসা যায়। এবং উইয়ার্ড কথা না, মানে মন চাইলে একটা কথা বলে দিলাম, সেটা নয়। গবেষণার রিপোর্টিং মাস্ট নট বি লাইক দ্য স্টেটমেন্ট অফ আওয়ার পলিটিক্যাল লিডার্স।
পলিটিক্যাল লিডাররা মন যাহা চায় তাহাই বলে ফেলতে পারেন, কিন্তু একটা গবেষণা পেপারে সেগুলো থাকবে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং সেটা সুচিন্তিত এবং অর্গানাইজড ওয়েতে কন্ট্রোল ম্যানারে থাকতে হবে, বেসড অন থিওরি। যে কোনো কাজ অ্যানালাইসিস ভালো করে করতে হবে, যথেষ্ট ভালো করে পর্যালোচনা করাটা জরুরি। আমাদের অনেক পেপারই পাই যেগুলো ছেলেপেলেরা লিখে, কিন্তু অ্যানালাইসিস পার্টটাই থাকে না। রেজাল্ট যা পেয়েছে তাই বলে দেয়, কিন্তু অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন এই রেজাল্টটা আসলো, কিভাবে আসলো, এগুলো যখন আপনি গবেষণা করবেন তখনই আপনাকে চিন্তা করতে হবে। এভাবে করতে করতে আপনি জানতে পারবেন। কনক্লুশনস ড্র করতে হবে, খেয়াল করতে হবে একটা কাজকে যতটা সম্ভব আপনি বিশ্বজনীন করা, মানে জেনারেলাইজ করা। অর্থাৎ কোথায় এটা কাজ করে, কোথায় কাজ করে না, কেন কাজ করে, কেন কাজ করে না। এই কেন কেন কেন, ছোট বাচ্চা যেরকম 100টা প্রশ্ন করে, এগুলার আপনার কাজেরটাও এরকম। যদি যত বেশি আপনি অ্যানালাইসিস করার মতো করে অ্যানালাইসিস করতে পারবেন এবং তার সীমাবদ্ধতা বের করতে পারবেন, এবং যত বেশি ডাইভার্স এবং এক্সটেন্সিভ ডাটাসেট বা স্যাম্পলে কাজ করতে পারবেন, আপনার গবেষণা তত ভালো হবে। রিমেম্বার, মেথড আপনার দুর্বল হতে পারে, কিন্তু আপনার অ্যানালাইসিস যাতে ভালো হয়। আপনার ডাটা সেট ছোট হতে পারে বিকজ আপনার এনাফ জিপিইউ নাই বা হাই কম্পিউটিং ফ্যাসিলিটি নাই যে আপনি অনেক অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কি করা যায়। দেন হচ্ছে বেসড অন ইউর ওয়ার্ক, ফিউচারে কি করা যাবে, কাজ থেমে না রাখা, এরপর কি করা যায় সেটা মাথায় রাখতে হবে। এবং যেই জন্য প্রতিটা ভালো পেপারে, টপ জার্নাল, টপ কনফারেন্সে সাধারণত পেপারগুলো শেষে একটা অথবা দুইটা জেনুইন ফিউচার ওয়ার্কের প্ল্যান থাকে। এবং আসলে আমরা একটু পরেই দেখব যে আপনি গবেষণা করতে গেলে ওইসব ভালো পেপারের ফিউচার ওয়ার্কের গাইডেন্স গুলো থেকে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। অন্যের কাজের উপর বেস করে কাজ করাটাই হচ্ছে গুড রিসার্চ। আর যদি আপনি, তার মানে চুরি করা না, কিন্তু ইট ইজ বেসড অন দ্য ওয়ার্ক অফ আদার্স। কারণ রিসার্চ হচ্ছে ইনক্রিমেন্টাল, এবং আপনার কাজ যাতে আরেকজন ডুপ্লিকেট করতে পারে, এটা যাতে ওই যে বাসে, বিশেষ করে কুমিল্লার বা ব্রাউনবাড়িয়া আমার ওই এলাকায় ছিল বাসে, মা বাবার বাড়ি, তো আগে যেতাম যখন, তখন দেখতাম যে বিভিন্ন বড়ি টড়ি বিক্রি করতো। আমি জানি না এখন বড়ি টড়ি বিক্রি করে কিনা, ঠিক আছে। তো ওই বড়ি টড়ি যখন বিক্রি করে বলে যে স্বপ্নে পাওয়া বড়ি, এই পাওয়া বড়ি, তা স্বপ্নে পাওয়া বড়ি, দ্যাটস ফাইন, কিন্তু রিসার্চ কিন্তু স্বপ্ন পাওয়া বড়ি হবে না, এটা ডুপ্লিকেট করা যাবে, আরেকজন এটাকে রেপ্লিকেট করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। যদি করতে না পারে তাহলে এটা আপনার রিসার্চ না, এটা হচ্ছে আপনার মানসিক কোনো সমস্যা থেকে উদ্ভূত কোনো একটা আইডিয়া হতে পারে, কাজ করতেছে, কিন্তু এটা আসলে না। এটা মাথায় রাখতে হবে। এবং it is generalizable to other settings এবং must be based on some logical rationale and tied to theory। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট পড়ি, এবং পোলাপাইন যারা তোমরা বিভিন্ন কোর্স পড়ার পরে মনে করো ধুত্তুরি এই সাবজেক্ট থাকার কি দরকার ছিল, এগুলা করবা না। যত সাবজেক্ট থাকে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে অ্যানালাইসিস করে মোটামুটি ভাবে কিছু সাবজেক্ট রাখা হয়। প্রত্যেকটা সাবজেক্টেরই ডিমান্ড আছে, তুমি হয়তো ছাত্র অবস্থায় বুঝতেছো না। তোমারই 10 জন বন্ধু থাকলে 10 জন যদি 10টা প্রতিষ্ঠানে চাকরি করে বা রিসার্চ করতে যায়, তাহলে তারা দেখবে যে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ডোমেইনে কাজে লাগতেছে। ফলে কোনো সাবজেক্টকে অবহেলা করতে নাই, এটা মাথায় রাখতে হবে। টিচার পচা হয় অনেক সময়, কিন্তু আমরা নিজেরা পড়ে নিব, ভালো না লাগলেও পড়তে হবে। ব্যাড রিসার্চ হচ্ছে কোয়ালিটি রিসার্চের উল্টা, স্বপ্নে পাওয়া কোনো বড়ি না। ডেটা ভুল করা যাবে না, ফলস করা যাবে না, উল্টাপাল্টা কথা বলা যাবে না, চাপাবাজি করা যাবে না, অন্যের কাজ চুরি করা বা অন্যের চিন্তা নিজের চিন্তা বলে দেওয়া। এই এই দুনিয়াতে এগুলো চেঞ্জ হয়ে গেছে, অতীতে এটা হতো, কিন্তু এখন আর এগুলো করা যাবে না। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। আর প্লেজারিজম চেকারের শুধু একটা এক্সাম্পলই দিচ্ছি, যে আমার একটা বই সম্পর্কে কেউ কয়েকজন প্রফেসর অভিমত ব্যক্ত করেছেন, প্রশংসাপত্র কিছু লিখছেন। তো এই বইটা লিখছেন, ওরা তো নিশ্চয়ই কারো কাছে কপি করেনি, জাস্ট মন চাইছে বইটা দেখে তার 2-4 লাইন প্রশংসা লিখে দিল। এখানেও কিন্তু আইট্রিপলি প্লেজারিজম চেকার বা আইথেন্টিকেট বা এই টাইপের, এরা দেখেন মাত্র কয়েকটা ওয়ার্ড এগুলোকেও লাল দাগ দিয়েছে। তার মানে এরকম লাল দাগ দিতে 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 বা বিভিন্ন রকমের পেপারের সাথে মিল পেয়ে যখন আপনার 30-40% হয়ে যাবে, তখন কিন্তু আসলে একজন রিভিউয়ার অথবা একটা কমিটি মনে করতে পারে এই পেপার আমরা দেখবো না। সো এই জন্য মানে চুরি চামারি এটা একদমই জিরো করে ফেলতে হবে, এবং যেটা সত্য সেটাই বলতে হবে। দেন বেসিক স্টেপস অফ রিসার্চ হচ্ছে প্রবলেমটা সঠিকভাবে নিরূপণ করা। আমার পড়ায় মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আপনার আশেপাশে কাঁঠাল চাপা নাই,
ঠিক আছে, আছে ডাস্টবিন, ডাস্টবিনে হতে পারে গরমকাল আসছে, কাঁঠাল পইচা গন্ধ আসতেছে। তা পড়ায় কেন মন আসে না, সেটার যদি জেনুইন কারণ খুঁজে বের করা যায়, অনলি দেন আসলে পড়ায় মন বানানোর জন্য কি করা যাবে সেটা খুঁজে বের করতে হবে। তা আমরা তো একটা সময় ইয়াং ছিলাম, তো বিভিন্ন কারণে পড়ায় বিভিন্ন সময় মন বসে না, কখনো খেলা, কখনো কাউকে মনে করা, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য মাথায় রাখতে হবে যে যে কোনো কারণটা সঠিকভাবে যদি নিরূপণ করা যায়, দুনিয়ার সব প্রবলেম সলভ করা যায়। মোর অর লেস। সলভ তো আর একবারে হয় না, আমরা তো সর্দি কাশিরই প্রবলেম সলভ করতে পারি নাই, তাই না? তার মানে হচ্ছে যে টু সাম এক্সটেন্ট কন্ট্রোল করা যায়। যে কোনো কাজের জন্য রিভিউইং ইনফরমেশন দরকার, প্রপোজাল, এক্সপেরিমেন্ট, ডেটা কালেকশন, অ্যানালাইসিস, কনক্লুশন। তো সমস্যা বা রোগ সঠিকভাবে নিরূপণ করা হচ্ছে রিসার্চের শুরু, কিন্তু এইটাই হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। কারণ হচ্ছে যে আমি কি করব, সেই সঠিকভাবে যদি প্রবলেমটা বের করার জন্য যে ব্যাকগ্রাউন্ড পড়াশোনা, ব্যাকগ্রাউন্ড স্টাডি, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের কোড রানিং করে করে অথবা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট রানিং করে করে যখন আমি পিন পয়েন্টে বুঝলাম এইটাই আমাকে করতে হবে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ওইটা করার জন্য সময় লাগে, চিন্তা লাগে। ওইটা যখন আপনার হয়ে যায়, রিসার্চের অর্ধেক কাজ কিন্তু শেষ। বিকজ নাও ইউ নো হাউ টু সলভ এট দ্য সেম টাইম। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে, রিসার্চের প্রবলেম অথবা মানে স্টেটমেন্টের যেসব ব্যাপার স্যাপার বা যেসব ওয়ার্ড বা ভেরিয়েবলস আছে সেগুলো ক্লিয়ারলি লিখতে হবে, লিখে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে, রিলেশনশিপ খুঁজে বের করতে হবে, প্রপোজাল ধারণা করতে হবে অথবা প্রপোজাল বাইর করতে হবে, বা রিসার্চ কোয়েশ্চেন্স গুলো লিখতে হবে। দিস আর দ্য ডিফারেন্ট ওয়েজ টু ডু দ্যাট। এখানে একটা এক্সাম্পল আছে প্রফেসর ইয়ামন থেকে নেয়া, সে ইউসিআর ভাইনের প্রফেসর, রিভারসাইডের প্রফেসর। তো সে আমাকে তার স্লাইড দিয়েছিল আমি রিকোয়েস্ট করার পরে। তো সে আমাকে যেটা বলেছে, মানে তার স্লাইড থেকে এটা নিয়েছে। তা বলতেছে যে রিফাইন্ডিং রিসার্চ প্রবলেম, ধরেন যে আপনার একটা মেথড খুব পছন্দ, আপনার আইডিয়াটা খুব পছন্দ, যেমন ধরি যে আমরা যদি ওই যে যারা মেশিন লার্নিং কাজ করে এলএসটিএম, তো এলএসটিএম অনেকে জানে অথবা অন্য কোনো একটা মেথড জানে। নাও রিসার্চ আপনি কতভাবে করতে পারেন, সহজে, কঠিনভাবে করা যায়, যে ক্যান ইউ এক্সটেন্ড দ্য মেথড বাই, যে এটাকে আরো অ্যাকুরেট করা যায় কিনা, অথবা এটাকে ফাস্টার করা যায় কিনা, এটাকে অনলাইন করা যায় কিনা, এটাকে ডিফারেন্ট ডাটা টাইপের মধ্যে আনসার্টেনটি রেখে ফর এক্সাম্পল করে দেখা যেতে পারে কিনা যে কিরকম কাজ করে। আমরা লো পাওয়ার ডিভাইসের জন্য কি মেথডটা কাজ করে? করবে না, কারণ এটা যেইভাবে তৈরি করা হয়েছে, ধরুন আমাকে প্যারাসিটামল একটা ওষুধ বানানো হয়েছে, সেটা কার জন্য? সেই ভ্যাকসিনটা বানানো হয়েছে অ্যাডাল্টদের জন্য বা বুড়া মানুষের জন্য। তা যখনই এটা ছোট শিশুদের জন্য ব্যবহার করব, তখন কি এটা কাজ করবে? আইডিয়ালি করবে না সেইভাবে। তাহলে ওইটাকে কিভাবে পরিবর্তন করে ছোট বাচ্চাদের জন্য করা যাবে? বা লো পাওয়ার ডিভাইস, আমাদের যেহেতু এখন প্রচুর আইওটি সেন্সরস ব্যবহৃত হয়, এরকম ফিটবিট অথবা এরকম সিস্টেমগুলো ব্যবহৃত হয়, তাহলে সেখানে আমরা কিভাবে করতে পারি? আমাদের আরেকটা সহজ কাজ হচ্ছে যে কোনো একটা মেথড গভীরভাবে পর্যালোচনা করা। আপনার তো এত এক্সপেরিমেন্ট করার স্কোপ নাই। ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াই ইট ওয়ার্কস সো ওয়েল অ্যান্ড ভাইস ভার্সা, যে এটার ভালো কি মন্দ কি, এগুলো যদি আপনারা খুঁটিনাটি খুঁজা খুঁজা বাইর করেন, জাস্ট লাইক হিন্দি সিরিয়াল বা কিছু যে দেখে দেখে মানুষজন এগুলো শিখতেছে, এবং নারী সমিতি হয়তো একটু বেশি দেখে, এগুলো আমি শুনেছি। আমি নিজে জানি না। তো এই জন্য বলছি যে ওরা যেরকম ওই যে মানে খুঁটিনাটি খুঁজা বাইর করে, ত্রুটি খুঁজে বাইর করে, আপনারা যদি কোনো একটা মেথডের ভালো মন্দ এইভাবে বের করে অ্যানালাইসিস করতে পারেন, এটাও কিন্তু একটা পেপার হতে পারে। সুতরাং কিন্তু অবশ্যই সেটা সেই ডেপথ থাকতে হবে। যেমন এই যে বললাম যে এই যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান জার্নালে যে সার্ভে পেপার আসে, ওরা কিন্তু এমন না জাস্ট ওই মেথড এ বলেছে এটা, মেথড বি বলেছে এটা, এরকম করে খালি জমিয়ে দেওয়া। নো, এই পেপারটা পড়লে আপনি বুঝবেন যে আসলে ওরা এইটার পিছনেও 1-2 বছর সময় দিয়েছে, গভীরভাবে পর্যালোচনা করা, ম্যাথমেটিক্যাল একটা স্ট্রিম লাইনিং এ নিয়ে আসা এবং জেনুইন ইস্যুস গুলা খুঁজে বের করা। সো ইট ইজ ইম্পর্টেন্ট। মেকিং ইট ওয়ার্ক ফর ডিস্ট্রিবিউটেড সিস্টেম অথবা অন্যান্য সেটিং এ, অথবা আরেকটা কাজ আপনারা করতে পারেন, যে কোনো রিসার্চ যখন হয় তখন আমরা ওই যে ছোটবেলায় ম্যাথ করার সময় পড়ছি না, ধরি এক্স ইকুয়াল টু এত, ধরি ধরি অনেক কিছু ধরতাম, ঠিক আছে? রিসার্চের ক্ষেত্রে যেটা হয় যে কেউ না কেউ কোনো অ্যাজাম্পশন বা বিভিন্ন প্যারামিটার ব্যবহার করে, সেগুলো ফিক্সড করে নেয় বা কনস্ট্যান্ট ধরে নেয়। তাহলে আপনি তাহলে এক কাজ করেন, কোনো একটা প্যারামিটার বাদ দিলে কি হয়, কোনো একটা অ্যাজাম্পশন বাদ দিলে কি হয়, তখন মেথডটা কিরকম পারফর্ম করে।
রিয়ালিস্টিক্যালি কিরকম হয়। এটা যদি করেন তাহলে দেখা যাবে যে অনেক মেথড আছে, গিট হাব থেকে আপনি ডাউনলোড করলেন, মেথডটা গভীরভাবে বুঝলেন, বোঝার পরে ওই মেথডের ত্রুটি খুঁজে বের করলেন, কিছু প্যারামিটার বাদ দিয়ে প্লে উইথ দ্য আদার থিংস, দেন সি হোয়াট ইউ গেট, ইউ মে গেট সামথিং ভেরি গুড। এবং দেখা যাবে যে ওইটা খুব ভালো জার্নালে পাবলিশ করা যাবে। ইভেন অনেক সময় এটাও হয় যে আপনি একটা পেপার নেচারেরও হয়, একদম টপ মোস্ট নেচার, আমাকে একজন বলছিল ফান করে, অ্যান্ড হি ইজ এ নাইস গাই। তো উনি বলেছিলেন যে আতিক নেচারের পেপার ভালো মতো পড়তে, বা টপ মোস্ট আর কি। কেন? কারণ হচ্ছে যে যদি ওই পেপারে কোনো ত্রুটি খুঁজে বের করা যায় মনে হয়, তখন আমি কি করতে পারি, 2 পেজে বা 3 পেজে আমি কিন্তু ওই পেপার সম্বন্ধে বদনাম করতে পারি। ঠিক আছে? কিন্তু ওই যে বাংলা একটা গান ছিল, আপনার হয়তো এখানে যারা আছে তাদের জন্মের আগে, যে হয় যদি বদনাম অকারণ, অকারণে বদনাম করলে তো আর ওইটা হবে না। আপনাকে জেনুইনলি ম্যাথমেটিক্যালি অথবা লজিক দিয়ে বলতে হবে যে এই পেপারটায় এটা আমার কাছে মনে হচ্ছে ত্রুটি। তখন এডিটোরিয়াল বোর্ড যদি মনে করে আসলেই তো সত্য বা যথেষ্ট লজিক আছে, তখন কি করবে, তারা অথারকে সেই জিনিসটা পাঠায়। পাঠানোর পরে অথারকে বলে তুমি এটা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে না পারলে তোমার পেপার কিন্তু উইথড্র করে ফেলা হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তাহলে তখন অথার যখন ওটা রিপ্লাই দেয়, তখন সেটা আবার রিভিউ হয়, রিভিউ হওয়ার পরে দেন দুইটাই পাবলিশ হয়। তাহলে কিন্তু আপনার বলতে পারেন নেচারে আপনার একটা পেপার হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু আপনি রিপোর্টে লিখতে পারেন, কেউ তার বলবে না যে এটা সমালোচনা করেছি, কেউ তো লেখে না যে এটা রিভিউ পেপার না অরিজিনাল আর্টিকেল, অথবা এটা মানে সমালোচনা বা কিছু একটা। সে জাস্ট টাইটেল দিবে, এই করবে সে করবে, যে এই হচ্ছে বিষয়। সুতরাং এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা সম্ভব, কিন্তু আপনাকে সেইভাবে চিন্তা করতে হবে, গভীরভাবে সময় দিতে হবে, ভাবতে হবে। ঠিক আছে? ওই যে আমাদের সাকিব কি করে সেটা চিন্তা করা দরকার। সাকিব কিন্তু তার যা করার তাই করছে, সে তার বেস্ট এফোর্টস দিয়ে চেষ্টা করতেছে ভালো খেলোয়াড় হয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করার। আমরা অ্যাজ গবেষক কেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে যাওয়ার চেষ্টা করব না? এবং চেষ্টা করলে হয়, এটা হলো পয়েন্ট। মানে অ্যাটলিস্ট আমি এটা এখন বিলিভ করি, আমি যদি অনেক আগে আরো বেশি চেষ্টা করতাম তাহলে হয়তো বেটার করতে পারতাম। কিন্তু আমি এখনো আশা হতো না যে আমার যে ছেলে পেলে, যেমন আমার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস 2 জন, তারা এখন আমেরিকাতে আছে, 2টা টপ জার্নালে 2টা পেপার কত 2 সপ্তাহে হয়ে গেল। ঠিক আছে? তো এটা কিন্তু বাংলাদেশে বসে করছে, কিন্তু আমরা এটাকে 3 বছর ধরে ধরে এটাকে পলিশ করা, বেটার করা রিমোটলি। আমরা এই কুলে আমি আর ওই কুলে ওরা। ঠিক আছে? কিন্তু এরপরও কিন্তু আমরা দেখা গেছে যে এটাকে মানে করতে পেরেছি। তো আমি বলতেছি যে উই নিড টু গিভ এফোর্টস। ওরা এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট কম্পেয়ার টু মি, মাশাআল্লাহ, সো হোপফুলি দে উইল ডু মাচ মোর। তো আমি আশা করি যে ইয়াঙ্গার যারা আছেন, এবং তাদের মধ্যে একজনের সিজিপিএ খুব ভালো, কিন্তু আরেকজনের সিজিপিএ কিন্তু পচা। ঠিক আছে? পচা, মানে হচ্ছে যে ভালোর তুলনায় পচা। কিন্তু দুজনেই কিন্তু ভালো কাজ করেছে, এবং মানে দে আর এক্সেলেন্ট। যাকে তো মেকিং ইট ডিস্ক অ্যাওয়ার অথবা মেক ইট সিম্পলার, সিম্পলার মেথড করাতে এরকম অনেক কিছু করে আমরা কিন্তু কাজ করতে পারি। ফলে কাজ কোথা থেকে শুরু করব, কি করব, এত চিন্তা করা দরকার নাই। যে কোনো একটা বিষয় নিয়ে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে পড়ে এবং তার আনুষঙ্গিক, আসলে যে লাইনেই কাজ করেন না কেন, বিদেশে যখন পড়াশোনা করতে যাবেন বা কোনো জায়গায় যদি পোস্টডক করতে যান, সারা জীবন কিন্তু আমরা একই লাইনে কাজ করি না। এটা সম্ভবও হয় না। আপনি যে প্রফেসরের কাছে গেছেন, সেই প্রফেসর হয়তো অন্য ডোমেইনে কাজ আপনাকে দিবে। আপনি গেলেন তার কাছে এই আশায় যে সে যেইটা করছে সেটা করবেন। বাট গিয়ে দেখলেন যে উনি অন্য কাজ আপনাকে দিচ্ছে। কারণ সে ফান্ড পেয়েছে আরেকটা। সুতরাং আরেকটা কাজ দিবে। সুতরাং এটা ন্যাচারালি হয়। ফলে হোয়াট ইউ ক্যান ডু ফ্রম বাংলাদেশ, জাস্ট ডু ইট। মোটামুটি ভাবে ব্রডলি স্পেকট্রামটা কাছাকাছি রাখা। আপনি মেডিকেল ইমেজিং এ করলে যে ইমেজিং এ করতে পারবেন না, মেডিকেল ইমেজ প্রসেসিং এ কাজ করলে যে আপনি এআই এ কাজ করতে পারবেন না, কমিউনিকেশনে কাজ করতে পারবেন না, ইভেন ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করতে পারবেন না, এই কথা কিন্তু কেউ বলে নাই। বাট উত্তম হয় যদি কাছাকাছি ফিল্ড হয়, তাহলে সে যখন যাবে তার অলরেডি একটা নলেজ আছে। যেমন আমি ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে কাজ করেছিলাম মানে ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু আমি যখন পিএইচডি করতে যাই তখন আমি টোটালি কম্পিউটার ভিশন ইমেজিং নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? তাহলে তো ওইটার সাথে ম্যাচ করে নাই, কিন্তু আমার পরিশ্রম করার বা রিসার্চ করার বা পেপার রাইটিং এর যে কিছুটা অভিজ্ঞতা হয়েছে সেটা কিন্তু নষ্ট হয় নাই, কাজেই লেগেছে। এবং আমাদের দেশ থেকে, যেহেতু আমরা গরিব দেশ, আমাদের দেশে যেহেতু এখনো আমরা, এটা আমিও ব্যর্থ এবং আমরা আমাদের মতো শিক্ষকরা যারা আছেন সবাই আমরা ব্যর্থ যে আমরা দেশে বসে কোয়ালিটি পিএইচডি করানোর এনভায়রনমেন্ট তৈরি করতে পারিনি। তো যে এই জন্য আমাদের ছেলেপেলেদের কি করতে হয়, যে বিদেশে যেতে হয়। তো এটা যদি আমরা দেশেই ভালো কোয়ালিটি কাজ করাতে পারতাম, এনভায়রনমেন্ট করাতে পারতাম, তাহলে ভালো হতো। আজকে আপনাদের যে প্রফেসর আব্দুর রাজ্জাক উনি টক দিয়েছিলেন, উনি কিন্তু দেশে বসে
হাই স্ট্যান্ডার্ড, মানে বিদেশে টপ ইউনিভার্সিটি যেসব জায়গায় পেপার করে ডিগ্রি দেয়, উনি কিন্তু সেই সব জায়গায় পাবলিশ করিয়ে ছেলেপেলেদেরকে ডিগ্রি দিচ্ছেন। ফলে হি ম্যানেজড দ্যাট স্ট্যান্ডার্ড বাই হার্ড ওয়ার্ক, কমিটমেন্ট অ্যান্ড সো অন। আই স্যালিউট হিম ফর হিজ কমিটমেন্ট ফর দ্যাট। কিন্তু সবাই আমরা কিন্তু তা না। এনিওয়ে, চলে আসি হচ্ছে যে রিসার্চ কি করব তার উপরে একটা কথা। উনি নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রিতে 2018-তে। উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নোবেল পুরস্কার তো শেষ, পেয়ে গেছেন, এখন আপনি কি কইবেন? তা উনি বলেছেন যে অ্যামেজিং থিংস দ্যাট উই ক্যান ইউজ টু মুভ ইনটু দ্য ফিউচার। ফিউচারে বলে বলতেছে দ্য কম্বিনেশন with machine learning and AI is a frontier that I am going to ride to the next level. Think about that. কেমিস্ট্রিতে নোবেল পাওয়া একজন মহিলা বলছেন, কেমিস্ট্রিতে নোবেল পাওয়া, যে উনি এআই এবং মেশিন লার্নিং এর ফ্রন্টিয়ারের উপর ভর করে ভবিষ্যতে কাজ করবেন বা কাজ আগাবেন। সুতরাং ভাবার দরকার নাই যে আপনি কোন ডোমেইনে কাজ করেন নাকি। আমাদের ডক্টর জুলিয়াস নামে একজন আছে, ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, পরবর্তী এখন আছেন ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবে। উনি সায়েন্সে, নেচারে আমার 2 বছর জুনিয়র, অ্যামেজিংলি ওয়ান্ডারফুল পারসন আই হ্যাভ সিন। তো আহ, সে নেচার সায়েন্সে এই কয়েকটা পাবলিকেশনস হয়েছে। তা ও কিন্তু কম্পিউটার সায়েন্স, ইমেজ প্রসেসিং এ কাজ করেছিল, এখন কাজ করে ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবে, সেখানে যেখানে অনেক বেশি সংখ্যক নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিরা কাজ করেন, এবং সে কাজ করে ক্যান্সার রিসার্চ, বায়োলজির ওই যে সেল বা ওগুলো নিয়ে। সুতরাং কিন্তু সেখানে সে তার কম্পিটিশনাল পার্টটা সে রাখে, সেটা কাজ করে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে সব সাবজেক্ট, ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি পড়ানো হোক অথবা ওই যে ইকোনমিক্স পড়ানো হোক, সোশ্যাল সায়েন্স পড়ানো হোক, সবগুলো সাবজেক্টেরই দরকার রয়েছে। অ্যান্ড ফর রিসার্চ উই নিড লিটারেচার রিভিউ, এটা খুব রিগোরাসলি আসবো। দেন হচ্ছে যে রিভিউইং ইনফরমেশন মানে হচ্ছে যে প্রতিটা কাজে ক্রিকেটার যখন খেলায় নামে সে কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রাখে, মূল পরিকল্পনা থেকে অনেক দূর সরে না, কিন্তু সে কিন্তু সুইচ করে। আমাদেরও রিসার্চের ক্ষেত্রে এটা দরকার, এটা মাথায় রাখতে হবে। এক্সপেরিমেন্ট করার জন্য রিয়েল লাইফ ডাটা নিয়ে করা বেস্ট, কিন্তু অনেক সময় রিয়েল লাইফ ডাটা না থাকলে আমাদের আর্টিফিশিয়ালি ডাটা নিয়ে বা সিমুলেটেড ডাটা নিয়ে করতে হয়। কিন্তু অল্প ডাটা নিয়ে কাজ করলে হবে না, ডাটা নিয়ে চুরিচামারি করলে হবে না। রিসার্চার এখন বুঝে যে ডাটা নিয়ে কি করা হয়েছে, এবং অনেক সময় আপনাকে হয়তো বলবে ওই ডাটা সেট দাও, কোড দাও, আমরা রান করি, এরপর আমরা দেখি যে এটা কাজ করে কিনা। তখন যদি আপনার চুরিচামারি থাকে, আপনি বলবেন যে না আমি দিব না, তখন এমনও হতে পারে যে আপনাকে ব্যান করে দিতে পারে, অথবা ব্যাড রেকর্ড করে রাখতে পারে যে না এই অথাররা ভেজাল আছে। সুতরাং কোনো রকম ফাঁকি ঝুঁকি করার দরকার নেই, যা রেজাল্ট আসবে তাই বলবেন। সবাই সব ভালো রেজাল্ট পাবে তা নয়, আপনার যেই রেজাল্টে আসুক সেটাকে আপনি অ্যানালাইসিস করে বলবেন, কিন্তু বলবেন যে কেন এরকম রেজাল্ট আসলো, এর চেয়ে ভালো করতে হলে কি করতে হবে। যেমন ধরেন যে আমরা সারা পৃথিবীতে গেট নিয়ে কাজ করি, গেট মানে ওয়াকিং প্যাটার্ন অফ হিউম্যান বিং, অনেক ডাটা সেট আছে, কিন্তু আপনার যদি কোনো রকমের অক্লুশন চ্যালেঞ্জ হয় তাহলে কি করবেন? আছে কি? নাই। তাহলে আপনাকে আর্টিফিশিয়ালি ডাটা বানাইতে হবে, অর্থাৎ ওই যে অরিজিনাল যে ডাটা ছিল তার মধ্যে আপনি আর্টিফিশিয়ালি অক্লুশন মানে ওই যে কিছু অংশ বাদ দিয়ে দিবেন, হুম, কালো করে দিবেন জায়গাগুলো, তাহলে কিন্তু হলো। দেন আপনার রেজাল্টকে অ্যানালাইসিস করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ডিসকাশন, ভালো মন্দ পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। এরপরে কনক্লুশন টানবেন। কনক্লুশন করার পর আমরা লিখি, লেখার ক্ষেত্রে আমরা থিসিস বা বুক ফরম্যাটে লিখি, জার্নাল বা ট্রানজেকশন বলে স্ক্রিপ্ট বা পেপার হিসেবে সাবমিট করি, কনফারেন্স বা ওয়ার্কশপে প্রসিডিংস পেপার হিসেবে সাবমিট করি। রিমেম্বার, IEEE অথবা ACM এই টাইপের কিছু ছাড়া সারা পৃথিবীর মোস্ট অফ দ্য কনফারেন্সেস অথবা অন্যান্য ডোমেইনে ওরা কিন্তু কনফারেন্সে আমরা যেরকম 8-10 পেজের ফুল পেপার সাবমিট করি সেরকম হয় না। ওরা সাধারণত এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট অথবা শুধু অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে, প্রেজেন্ট করে, কোনো কপিরাইটের ব্যাপার নাই। ওরা পরবর্তীতে কাজটাকে এক্সটেন্ড করে বা ফুলটা জার্নাল হিসাবে অথবা ওরা বলে আর্টিকেল হিসাবে সাবমিট করে। সুতরাং অনেক সময় যেটা হয় যে কনফারেন্স পেপারকে আমাদের ডোমেইনে মানে উড়ায় দেয় যে ও কনফারেন্স, কিন্তু যারা অন্য ডোমেইনের যদি হয় আপনারা বলবেন যে আসলে আমাদের সিএসসি অথবা ট্রিপলি অথবা আইসিটি এইসব ডোমেইনের কনফারেন্স পেপার গুলো হচ্ছে ফুল পেপার হিসেবে সাবমিট করে, এন্ড দে কিপ দ্য কপিরাইট এন্ড সো অন। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হোক আর যাই হোক, আপনারা লেটেকে লিখবেন। লেটেক কোনো কঠিন কিছু না, এমএস ওয়ার্ডে লেখাটা আসলে বোকামি, কারণ হচ্ছে একটা টেমপ্লেট চেঞ্জ করলে অনেক কষ্ট করতে হয়। লেটেকে করলে এটা পানির মতো সহজ, ফাইনালি আপনি পিডিএফ পাচ্ছেন এন্ড ইট লুকস ওয়ান্ডারফুল। ইটস আর খুবই সহজ, আপনাদের আধা ঘন্টা লাগবে সফটওয়্যার ইনস্টল করার পরে।
জাস্ট একটা টিউটোরিয়াল থেকে করা। আর ওভারলিফ নামে একটা ওয়েবসাইট আছে যেখানেও আপনারা করতে পারেন। লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই কথাটা আমি রাখলাম, কারণ হচ্ছে আমরা লেখাকে গুরুত্ব কম দেই। ঠিক আছে। আহ, উম, তো উনি বলেছেন যে উনিও আরেকজন, আমি আসলে বিভিন্ন নোবেল লরেটের লেকচার শুনি, খুব ইন্সপায়ারেশন পাওয়া যায় ওনাদের কথাবার্তা শুনলে। দুঃখজনক ভাবে যে আমরা আসলে সবাই হতাশ থাকি, আপনারা এখানে অনেকেই আছেন কোভিড এর কারণে হতাশ, আমি আমার জীবনে অনেক কারণে আমরা হতাশ থাকি, এটা জীবনের নিয়মই। আর আমরা যত বেশি স্বপ্ন দেখি ভালো কিছু করার, সেখান থেকে অনেক পিছিয়ে থাকলে আমাদের মন হতাশায় নিমগ্ন হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এরপরেও আপনাকে ইন্সপিরেশন নিয়ে কাজ করতে হবে। এই জন্য আপনাদের মাঝে মধ্যে মানে যদু মধু কদুর কথা শুনবেন না, জেনুইনলি যারা বিখ্যাত, তার কণ্ঠ সুন্দর না হলেও তার কথা শুনতে হবে। রিচার্ড হেলার, উনি নোবেল পুরস্কার পেয়েছেন ইকোনমিক্সে, উনি বলেছেন যে ইয়াং সায়েন্টিস্ট যারা, তাদের অনেকেই লেখাতে কোনো অ্যাটেনশন পে করে না। এই জন্য সে বলেছে যে রিসার্চ করার পরে তুমি যতক্ষণ পর্যন্ত মনোযোগ করে ভালোভাবে তুমি না লিখছো, ততক্ষণ পর্যন্ত তোমার রিসার্চ শেষ হলো না। সুতরাং এটা ইম্পর্টেন্ট পার্ট। এনিওয়ে, তো আমরা আবার রিক্যাপ করি। বেসিক স্টেপস অফ রিসার্চের: প্রবলেম আইডেন্টিফাই করা, রিভিউইং ইনফরমেশন, প্রপোজাল, অ্যানালাইসিস, কনক্লুশনস। এইবার লিটারেচার রিভিউতে যাই। লিটারেচার রিভিউ মানে হচ্ছে রিডিং দ্য ওয়ার্কস অফ আদার্স বিফোর স্টার্টিং ইউর ওন রিসার্চ ওয়ার্ক। অন্যের কাজ ভালো মতো জেনে আমি আমার কাজ শুরু করব। কারণ আমি একটা কাজ শুরু করলাম, এরপর দেখা গেলো এই লাইনে কাজ করারই দরকার ছিল না, কারণ হচ্ছে যে এটা অনেক দূর আগায় গেছে, আমি এমন জায়গায় কাজ করতেছি যেটা আসলে কাজ না, এটা একটা খেলনা। ওহমস ল আমি এক্সপেরিমেন্ট করলে সেটা কি কোনো রিসার্চ? তা তো না। এটা মাথায় রাখতে হবে। ফলে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা কাজ, ইয়েস, একটা এরিয়াতে 1000 পেপার থাকতে পারে, কিন্তু আপনার কাজ আপনার নতুন করে দেখতে হবে যে ওই কাজের কিরকম হচ্ছে। এর জন্য রিসার্চে অনেক সময় যেটা হয়, আইডিয়া জেনারেট করার জন্য আমরা অনেক সময় জেনারেল সোর্স, লাইক যেমন আপনারা এখন আইটিপলি যারা মেম্বার হবেন তারা আইটিপলির ইমেল পাবেন, আইটিপলি স্পেকট্রাম, গুগল সার্চ দেবে, এসসিএম এবং বিভিন্ন কম্পিউটার সোসাইটি বা এগুলার অনেক রকমের অনলাইন ম্যাগাজিনস বা পিরিয়ডিক্যালস, নিউজ লেটার রয়েছে। সাবস্ক্রাইব দোজ। দেন ওখান থেকে আপনি আইডিয়া পেলেন। দেন আপনি দেখেন যে কোনো ভালো বই আছে কিনা ওই ফিল্ডে, পচা লোকের দ্বারা না, ভাল রিলেটেড এক্সপার্টের কাছ থেকে, অথবা কোনো টপ কোয়ালিটি রিভিউ বা সার্ভে ফ্রম জেনুইন এক্সপার্টস অফ রিসার্চ। 4-5 পেজের রিভিউ নয়, 30-40 পেজের রিভিউ, জেনুইন এক্সপার্টস ওই গ্রুপটা। এরপরে ওগুলো ভালো মতো পড়ে আপনি পিন পয়েন্টে যান, এবং পিন পয়েন্টে গিয়ে ওই রিলেটেড 2টা 4টা 5টা পেপার আপনি ভালো মতো পড়ে সেখান থেকে আপনি আপনার টাইম এবং অ্যাবিলিটি অ্যান্ড রিসোর্সেস যা আছে তার উপরে বাস্তবতায় কাজ করেন। যেমন গত সপ্তাহে একটা ছেলে প্রশ্ন করেছিল, স্যার আমি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করতে চাই। এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করবে, তার প্রথমত সুপারভাইজার কোথায়? নাম্বার টু হচ্ছে যে তাকে গাইড যে করবে এবং সে যে কাজ করবে তার সেই মানে এনভায়রনমেন্টটা কোথায়? যদি না থাকে তাহলে ওইটা কাজ না করে প্রয়োজনে ওই কাছাকাছি অন্য ডোমেনে কাজ করলো যেখানে সে মানে ভবিষ্যতে চাইলে কোয়ান্টাম কম্পিউটিংয়ে যেতে পারে। তো এই জন্য টাইম এন্ড অ্যাবিলিটি, মানুষের অ্যাবিলিটি অসীম। আমরা যদি গরু গাধাও নিজেকে ভেবে থাকি বা অন্যেরা বলেও থাকে আমাদেরকে, এরপর মাথায় রাখতে হবে যে জাস্ট চেষ্টা করলে, পরিশ্রম করলে মানুষ অনেক দূর আগাতে পারে। আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আমি ক্লাস 4-এ এমন একটা স্কুলে বাংলায় 28 পেয়েছিলাম, যে মানে যে স্কুলে বেড়া ভাঙা ছিল, গ্রামে, ঢাকাতেই যদিও আমার জন্ম, ঢাকাতে মানে আমরা বলতাম বেড়া ভাঙা মন্দির স্কুল। ঠিক আছে? সেই স্কুলে আমি বাংলা 28 পাইছি। আমি অবাক হই যে মানে কিরকম গাধা বা ছাগল ছিলাম। এখন যে ভালো কিছু হয়েছি তা না, কিন্তু আমি বলতেছি যে জেনুইনলি তাই। ক্লাস 6-এ মতিঝিল মডেল হাই স্কুলে আমি ফার্স্ট ইয়ারে 2টা সাবজেক্টে ফেল করছি। ক্লাস 7-এ ফেল করেছি। ক্লাস 8-এ আমাকে বৃত্তির কোচিং থেকে বের করে দিছে। যে আমি মানে বৃত্তি পরীক্ষা দিছি 100-র উপরে। আমি মানে একজনও হইতে পারিনি তাদের মধ্যে। 100 জনের মধ্যে পরীক্ষা দিব সেটাও আমাকে দেয় নাই। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আসলে আমরা যদি পিছিয়েও থাকি, এরপরে যখন থেকে আপনি চেষ্টা শুরু করবেন তখন থেকে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ওভারকাম করতে পারবেন। জাস্ট লাইক হচ্ছে যে আপনার একটা ছুরি থাকে, সেই ছুরিটা অনেকদিন যদি ধার দেয়া না হয় মরিচা পড়ে, সেই মরিচাকে দূর করার জন্য আপনাকে যথেষ্ট পলিশ করতে হবে। আবার খুব দ্রুত বেশি করলে, এক্সট্রাঅর্ডিনারি এফোর্টস দিলে ভালো, কিন্তু অ্যাবনর্মাল কিছু করলে আবার ভাঙেও যেতে পারে। সুতরাং মাথায় রাখতে হবে যে ব্যালেন্স ওয়েতে করা। Anyway, so do brainstorming, যে discuss with about the research problem with specialists as well as colleagues,
এবং রিলেটেড যারা আছে ইত্যাদি যারা দেখেন ওখানে নানা নাতি একজন আছে, আপনারা জানেন যে নাতি সবসময় বলতো নানাকে যে চিন্তা করো নানা চিন্তা করো। তো আপনাদের আসলে চিন্তা করতে হবে, ব্রেনকে যদি না কাজে লাগাই, চিন্তা যদি না করি, তাহলে আসলে কোনো প্রবলেমের মানে কুল কিনারা পাবো না, সলিউশন তো পরের কথা। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে চিন্তা করতে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে কাজটাকে নিয়ে। বাই দ্য ওয়ে, এই ভাবার ব্যাপারে আমেরিকান একজন প্রফেসর ওয়েবসাইটে আমি দেখেছিলাম, সে বলছিল যে আমার ল্যাবে আসতে হলে ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর রিসার্চ হোয়েন ইউ স্টার্ট দ্য ডে। ঠিক আছে, যখন তুমি গাড়িতে উঠো ইউনিভার্সিটি আস, তখন কি তুমি গবেষণার চিন্তা করো কিনা, দুপুরে খাওয়ার সময় চিন্তা করো কিনা, রাতে ঘুমানোর সময় তুমি চিন্তা করতে করতে ঘুমাও কিনা? যদি তুমি এই টাইপের হও তাহলে আমার ল্যাবে আসো। এই হচ্ছে কথা। তা ব্যাপারটা ওইরকম যে মানে মানুষ মনে হয় তার প্রিয়তম বা প্রিয়তমাকেও ওই সারাদিনে এতবার উঠে উঠে চিন্তা করে না। ঠিক আছে? আর মানে রিসার্চ তো অন্য কথা। বাট আসলেই তাই। যদি ইফ ইউ ডু দ্যাট, ইট ইজ পসিবল। আরেকটা পয়েন্ট আমরা পাবো প্রবলেম, যে পেপার পড়বো কিন্তু রিসার্চ পেপার খুঁজে পাচ্ছি না। আর যেগুলো পাই সেগুলো আসলে ওই যে ওপেন অ্যাক্সেস জার্নাল, যেগুলোর বেশিরভাগই হচ্ছে ওই লেভেলের হাই কোয়ালিটি না। এটা ট্রু, ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি হইলেই যে ভালো জার্নাল তা কিন্তু না। সিজিপিএ ভালো হইলেই যেরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, সিমিলারলি ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি হইলেই ওই জার্নাল ভালো হয়ে গেছে তা নয়। সুতরাং আপনাদের যেটা করতে হবে যে গুগল সার্চ দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা। আমি একটা কাজ করতাম বা এখনো করি দরকার লাগলে, সেটা হচ্ছে যে গুগল সার্চ দিয়ে চেষ্টা করি, না পেলে হতে পারে ওই এক্সাক্ট পেপারটা নাই, রিলেটেড পেপারে আমি পাই বা আর্কাইভে পাই, না পাইলে ওই অথারকে আমি ইমেল করি, ইমেলের সাবজেক্টে আমি যেটা লিখি নিড ইউর পেপার, সাবজেক্টে আমি তার পেপার আইডিটা দিয়ে দেই। তাহলে যেটা হয় যে স্প্যামে গেলেও সে খুশিতে বাকবাকুম হয়, কে কার পেপার পড়ে, পৃথিবীতে কোটি কোটি পেপার পাবলিকেশন হচ্ছে, তাই না? ফলে আমার পেপার কেউ চেয়েছে, তখন আমি কি করতে পারি, দেই। অথবা রিসার্চ গেটে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে সেখান থেকেও আপনি দেখা যাচ্ছে যে পার্সোনালি চাইতে পারেন পিডিএফ, তখন সে আপনাকে শেয়ার করলো। সো পেপার পাই না এটা এখন বড় সমস্যা না, একটা না পেলে কাছাকাছি পেপার তো পাওয়া যাবেই। তো গেট দ্য পেপারস অ্যান্ড সো অন। উই নিড টু কন্ট্যাক্ট এক্সপার্টস। সি, এখন কিন্তু কোভিড এর কারণে আরো ইজি হয়ে গেছে। জুম তো আমরা আগে তেমন ব্যবহার করতাম না, আমরা মূলত ফেসবুক মেসেঞ্জার বা ইয়াহু মেসেঞ্জার অথবা স্কাইপ ব্যবহার করতাম। এখন জুম অথবা গুগল মিট অথবা এগুলোর মাধ্যমে। আর বাংলাদেশ থেকেও একজন আমেরিকায় কাউকে কল দিতে আমাদের মাত্র 1 মিনিট কল করলে মনে হয় 10 টাকা বা 20 টাকা লাগে, ব্যাপারটা এরকম। যারা টানেন তারা জানেন যে মাত্র 2টা সিগারেটের দাম। ঠিক আছে, আমি জানি না এখন সিগারেটের দাম কিরকম। তো তো পয়েন্ট হচ্ছে যে কন্টাক্ট এক্সপার্ট আপনি চাইলে কাউকে কন্টাক্ট করতে পারেন, কিন্তু কন্টাক্ট আমি করব যে, এটা তো শীষ দিয়ে কন্টাক্ট করার মতো নয়। আপনাকে তার কাজটা ভালো মতো বুঝতে হবে, পড়তে হবে। পড়ার পরে জেনুইনলি যদি কোথাও আপনি প্রবলেম পান যেটা বুঝেন না বা একটা হেল্প দরকার, দেন আপনি তাকে মেইল করতে পারেন। মেইলে উত্তর না দিলে তখন হয়তো আপনি তাকে ফোনও করতে পারেন যে প্রফেসর সরি আমি তোমাকে ফোন দিলাম, তা আমি তো তোমাকে একটা মেইল করেছিলাম, তুমি হয়তো অনেক ব্যস্ত, আমি কি বাংলাদেশ থেকে তোমার রিসার্চ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, মে আই? ওই প্রফেসর খুবই খুশি হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এভাবে করে আমরা কথা বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু ১৫০টার উপর ইউনিভার্সিটি। এট লিস্ট প্রতিটা ইউনিভার্সিটিতে প্রচুর লোকজন আছি আমরা। এখানে ইয়েস কিছু লোকজন একটু ভাব দেখায়, এটা থাকতেই পারে। এগুলো হয়তো আগের তুলনায় কমছে। কারণ যেহেতু অনলাইনের মাধ্যমে আমরা দেখি যে যারা ভাব দেখায় তাদের আসলে ভালো জায়গায় পেপার নাই। কিন্তু অন্য অনেক ছোট, ছোট ইউনিভার্সিটি থেকে ভাব ছাড়া লোকজন চিনি না জানি না কিন্তু রেগুলার অনেক ভালো পেপার করে ফেলতেছে। যেমন আমাকে অনেকে বলে আমি ভালো গবেষক। কিন্তু আমি জানি যে আমার চেয়ে অন্তত মানে অনেকেই আছে যারা বাংলাদেশে বসে অনেক ভালো, ভালো কাজ করতেছে যেটা আমি আতিক করতে পারি না। ঠিক আছে? ফলে ওই যে মাথায় রাখতে হবে যে যারা ভালো কাজ করেন, যারা বিদেশ থেকে চলে এসেছেন ইয়াং এনথুজিয়াস্টিক, তাদেরকে আপনারা নক করেন, তাদের সাথে ব্রেন স্টর্মিং করেন। উনারাও খুশি হবে বিকজ দে আর ফ্রেশ, এনার্জেটিক। বা সিনিয়র যদি কেউ থাকে কাজ করতে চায় কিন্তু লোক পায় না যথেষ্ট পরিমাণ, তো এভাবে করলে দেখা যায় যে কাজের একটা পরিবেশ হয়। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু না জানলে কেউ পাত্তা দিবে না। আমি যদি বলি যে স্যার আমার বুঝাই দেন পেপারটা, কারো ঠেকা পড়া নেই পেপারটা বুঝিয়ে দিবে। যদি আপনি পেপারটা পড়ার পরে বলেন যে ওই প্যারাগ্রাফটা আমি ভালো মতো বুঝি নাই বা ওই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, ক্যান ইউ এক্সপ্লেইন, মে ইউ এক্সপ্লেইন, তখন দেখা যায় যে একটা টাইম করে করে ডিসকাস করা যায়, প্রশ্ন করা যায় এবং সঠিক প্রশ্ন করাটা শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন কনফারেন্সে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের টিচাররা একটাও প্রশ্ন করে না। এটাও একটা দুর্বলতা। প্রশ্ন করা শিখতে হবে। আর প্রশ্ন করার জন্য
একটা বেসিক স্ট্র্যাটেজি, মনোযোগ দিয়ে শুনতে হবে, কলম রাখতে হবে, খাতা রাখতে হবে, যাতে করে যখনই মাথায় আসে কিছু একটা নোট ডাউন করে 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 ফেলতে হবে। আর আমি একটা কাজ করি যে একটা এমএস ওয়ার্ড ফাইল খুলে রাখি অথবা পাওয়ার পয়েন্ট, স্ক্রিনশট দেই আর ওখানে সেভ করি। সেভ করে আমার যদি কোনো কোশ্চেন থাকে ওই স্লাইড সম্পর্কে আমি দু একটা লিখে রাখি। তাহলে যেটা হয় যে যখন কোশ্চেন অ্যান্সারের টাইম আসে আমি তখন প্রশ্ন করতে পারি। এটাও কিন্তু একটা ইন্টারাকশনস এর একটা ওয়ে, এবং এটার মাধ্যমে কিন্তু একজন আরেকজন পরিচিত হয়। এবং রিমেম্বার, নো কোয়েশ্চেন ইজ এ স্টুপিড কোয়েশ্চেন। সুতরাং যে কোনো প্রশ্নই করা যায়। দেন অর্গানাইজ ইউর নোটস বেসড অন দ্য অ্যাবাভ পয়েন্টস এবং রাইট ইউর প্রপোজাল। মাথায় রাখতে হবে যে প্ল্যান করতে হবে বেসড অন টাইম এন্ড ক্যাপাসিটি। ক্যাপাসিটি আমরা জানি, এখন এটা তো বাস্তবতা, আমি আইনস্টাইন না, কিন্তু আমি গাধাও না, এটাও মাথায় রাখতে হবে। আমি শুধু পড়ি নাই বলে আমি ক্যালকুলাস বুঝি না, আমি পড়ি নাই বলে আমি লিনিয়ার অ্যালজেব্রা বুঝি না, আমি পড়ি নাই বলে হতে পারে পাইথন জানি না বা প্রোগ্রামিং ধরতে পারি না। কিন্তু আমি কি সেই যথেষ্ট পরিমাণ এফোর্টস দিলে পারি না, এটা কি জীবনে বলতে পারছি? 1 বছর ধরে আমি প্রতিদিন 10 ঘন্টা করে পড়েছি, এরপরে আমি মানে পারি নাই, এটা পৃথিবীর কেউ যদি বলে তাহলে তার ব্রেনের মধ্যে দেখতে হবে যে কিছু আছে কিনা। ঠিক আছে? যেমন আমি ছোটবেলায় বা ইভেন বড় হওয়ার পরেও ওই যে বই বিক্রি করে না, ওই যে স্বপ্নে পাওয়া বইয়ের মতো এরকম চটি চটি বই বিক্রি করে বাসে ট্রেনের মধ্যে। এর মধ্যে একটা বইয়ে পেয়েছিলাম যে ব্রেইন যাদের স্মরণ শক্তি কি বাড়াইতে হবে। আমার স্মরণ শক্তি খুব খারাপ, এটা সারা সারা জীবনই ছিল। তো এটা বাড়ানোর জন্য আমি দেখেছিলাম যে ওই যে কাঁচা সুপারি পানিতে ভিজায় রাখলে সেই পানি খেলে নাকি বাড়ে। আমি বেশ কিছুদিন খেয়েছি, কিন্তু আনফরচুনেটলি কিছুই বাড়ে নাই। যেটা হয়েছে সেটা হলো যে মুখের স্বাদ কমে গেছে। এই হচ্ছে বিষয়। এনিওয়ে, তো এখন বলতেছি যে চেষ্টা করতে হবে। হিউম্যান ক্যাপাসিটি ইজ এনর্মাস, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং এখানে অনেক সিনিয়র যারা আছেন তারা জানেন, যে জেনুইন গরু গাধা আমরা বলেছি, সিজিপিএ খুব খারাপ ছিল, কখনো পড়াশোনা করে নাই বা ভালো মতো আসলে সে হতে পারে কোর্সের পড়াশোনা ভালো করে নাই, কিন্তু তার বিহাইন্ড দ্য সিন সে এমন কিছু যোগ্যতা অর্জন করেছে যার উপর বেস করে সে অনেক উপরে চলে গেছে, মাচ মাচ বেটার দেন মেনি অফ আস। সুতরাং নেভার থিঙ্ক যে আমার এক মানে ক্লোজেস্ট ওয়ানই, যে আমার চেয়ে মিনিমাম 10 গুণ বেশি তার গুগল স্কলার সাইটেশন, 10 গুণ না হলে 8 9 10 গুণ হবে এরকম, এবং ওয়ার্ল্ড ফেমাস একজন সায়েন্টিস্ট, যে ধরেন যে খুব এভারেজ ছিল পড়াশোনা মানে একাডেমিক রেজাল্ট হিসাব করলে, কিন্তু সে যখন শুরু করেছে তখন তার পরিশ্রম করা শুরু করেছে এবং চেষ্টা করেছে। সো রিমেম্বার, নেভার বি হোপলেস। বাংলাদেশিরা প্রচন্ড চাল্লু জাতি, ঠিক আছে? চাল্লু জাতি বলে আমাদের এত ধান্দাবাজি বের হয়, এত বাটপারি বের হয়। তার মানে কি আমাদের নতুন নতুন আইডিয়া জেনারেট হয়, কিন্তু সবগুলা কু, মানে ওই যে কু মিল্লার কু এর মতোই আর কি। ঠিক আছে? মাথায় রাখতে হবে যে আমাদের সু নিয়ে আসতে হবে। সে আবার এলাকার নাম সে কুমিল্লার পরিবর্তে সুমিল্লা বলার দরকার নাই। ঠিক আছে? তো রিমেম্বার দ্যাট, ডিফাইন দ্য প্রবলেম, এক্স্যাক্টলি কি করতে যাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে, এবং অলওয়েজ রিমেম্বার দ্য গোল অথবা টার্গেট। বিচ্যুত কিছুটা হওয়া যায়, কিন্তু টু মাচ হলে হবে না। ঠিক আছে? রিসার্চের ক্ষেত্রে আরেকটা হলো নিউ অ্যাপ্রোচ খুঁজে বের করার জন্য ব্রেন স্টর্মিং দরকার, থিঙ্ক ডিফারেন্টলি। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা করার জন্য আপনাকে পড়তে হবে। খুঁজে বের করেন যে কোন অ্যাপ্রোচ, রিসার্চের অ্যাপ্রোচ যেটা ওভারলুক করা হয়েছে, যে আপনি অন্য একটা মেথডে এটা করেছে, আপনি এখানে করলে সেটা কাজ করে কিনা। ঠিক আছে? ধরেন যে আপনি কচুল্লতি দিয়ে কখনো পায়েস পৃথিবীর কেউ করে নাই, তাহলে আপনি কচুল্লতি দিয়ে পায়েস রান্নানোর একটা মানে চেষ্টা করেন। যদি করতে পারেন তাহলে ওই যে মানুষ আপনাকে নিয়ে হাসুক আর যাই করুক, ওই যে একজন ভদ্র মহিলা নাকি আমি জীবনে দেখি নাই নুডলস দিয়ে দুনিয়া সবকিছু করেন। ঠিক আছে? তো ব্যাপারটা আপনার এরকম হবে যে কচুল্লতি দিয়ে আপনি সুপার ফেমাস হয়ে যাবেন। এটা পসিবল, কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। একজন গবেষক মানে হচ্ছে সে একজন ভালো রাঁধুনির মতো, রাঁধুনির মশলার মতো নয়, রাঁধুনির মতো সে জানে যে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস বা স্পাইসেস এর কাজ কি, কোনটার পারপাস কি, কোনটাকে কি করলে কি বের হয়। না হলে দেখা যাবে যে আপনার মানে ভালো রান্না হবে না, সিমিলারলি ভালো রিসার্চ হবে না। তো এই জন্য মনোযোগ দিয়ে প্রতিটা কাজ করবেন, তাহলে ওই লার্নিং প্রসেসটা আপনাকে শিখাবে। 1 বছর 2 বছরে 5 বছরে যদি কেউ গবেষক হয়ে যেত, তাহলে পৃথিবীতে গবেষকেই ভরে যেত। জেনুইন গবেষক হতে গেলে আপনাকে লেগে থাকতে হবে বছরের পর বছর, এটা মাথায় রাখতে হবে। এবং আমরা যারা পিএইচডি করি, পিএইচডি করার পরে কিন্তু সুপারভাইজার জিজ্ঞেস করে, নাও ইউ গট দ্য লাইসেন্স টু ডু রিসার্চ। তার মানে আমি যদি বলি যে এর আগে যে তুমি আমার জীবনটা তেজপাতা করে দিলা, তখন আমি কি করেছি? আসলে তখন আমাকে শিখিয়েছে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে প্রবলেম বের করতে হয়, প্রবলেম সলিউশনের স্ট্র্যাটেজি বের করতে হয়, এবং পরিশ্রম, টানা পরিশ্রম করার একটা অভিজ্ঞতাও কিন্তু একটা ফ্যাক্টর। চাইলেই কিন্তু কেউ টানা পরিশ্রম করতে পারে না। হুট করে যদি যে দেখা যায় যে মানে 4 প্লেট ভাত খায়া ঘুম দিল,
ঠিক আছে, এবার সকালবেলা উঠলো, তাকে যদি হুট করে বলা হয় যে ঠিক আছে তুমি এখন থেকে টানা 1 সপ্তাহ রাত জেগে মানে না ঘুমায় কাজ করবা, সম্ভব? সম্ভব না। তো এটাও যে এরকম একটা বিষয়, বা হুট করে দৌড়ানোর কথা যদি বলে, সম্ভব না। তো এই জন্য মাথায় রাখতে হবে রিসার্চের অন্য মেথডে যেসব লিমিটেশনস বা শর্টকামিং ছিল সেখান থেকে আমরা আইডিয়া পাই। রিসার্চের অন্য পার্সপেক্টিভ খুঁজে বের করতে হবে, ডিফারেন্ট ভিউ পয়েন্ট দেখতে হবে। তো এভাবে করে করে আমরা অনেক সময় পথ পেতে পারি। সুইটেবল মেথডস এর ক্ষেত্রে স্ট্রং ম্যাথ দরকার, স্পেশালি যারা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ কাজ করে। অবশ্যই কেমিস্ট্রিতে আমি জানি না কতটুকু ম্যাথ দরকার, বাট ইফ ইউ ওয়ার্ক অন কম্পিউটেশনাল কেমিস্ট্রি সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্স, এআই এগুলোও দরকার পড়বে, জাস্ট লাইক যে নোবেল লরিয়েট যেরকম কাজ করছেন। ইফ ইউ হ্যাভ টাইম অ্যান্ড ফান্ড অ্যান্ড সাপোর্ট সলভ বিগ প্রবলেমস, না থাকলে বাস্তবতা অনুসারে, রিয়ালিটি অনুসারে কাজ করেন। বাই দ্য ওয়ে, আমি আর কতক্ষণ নিব? আমি কি মানে যেভাবে যেই পেসে বলছি সেভাবে বলবো, নাকি আমি দ্রুত শেষ করব? কারণ এভাবেই না, দ্রুত আচ্ছা শেষ ঠিক আছে, করতে। ওকে, থ্যাংক ইউ। তো আরেকটা যেটা নিড ইন্টারাকশনস এর ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের আসলে প্রচুর কনফারেন্স, মিটিং, ওয়ার্কশপ, কোর্সেস অ্যাটেন্ড করতে হবে অনলাইনে। কোভিড এর কারণে গত 1 বছরে লাকিলি উই হ্যাভ থাউজেন্ডস অফ ইভেন্টস, ওয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড অল অফ দোজ? এবং গ্লোবালি অনেক কনফারেন্স আছে যেগুলো ফ্রি অফ কস্ট, আপনারা ওগুলো অ্যাটেন্ড করেন, মর্নিং টিল ইভিনিং অ্যাটেন্ড করেন। বাংলাদেশে গত বছর 10টার মতো কনফারেন্স হয়েছে। আমি খুবই লজ্জার কথা বলি যে কনফারেন্স গুলোতে দেখা গেছে যে যদি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা অ্যাটেন্ড না করে, ওদেরকে বাদ দেয়, কারণ আমি তো বুঝি কিছুটা, আর আমি যেহেতু সবগুলোতেই অ্যাটেন্ড করেছি এবং কেয়ারফুলি মর্নিং টিল ইভিনিং আমার ল্যাবের থেকে ছুটি নিয়ে অথবা কাজ বাদ দিয়ে আমি বলে এগুলো অ্যাটেন্ড করেছি যত রাতই হোক। কিন্তু আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে সুপারভাইজাররাও ছিল না। কোনো একটা সেশনে মাত্র 5 জন প্রেজেন্টার, সেশন চেয়ার 2 জন, আর 2-3 জন ভলান্টিয়ার, আর কেউ নাই। এরকম লজ্জাজনক অবস্থা কেন হবে যেখানে সবকিছু ফ্রি টু অ্যাটেন্ড? তো এটা আমি বলছি এই জন্য যে আমাদের এই কালচারটা চেঞ্জ করতে হবে। উই নিড টু ওয়ার্ক হার্ড, নিড টু লিসেন টু আদার্স, লার্ন ফ্রম আদার্স। আমরা বিভিন্ন অনলাইনে আমি ওয়েবিনার করি, কখনো 100 হয়, কখনো 200 হয়, কখনো 20 জন হয়। আমি অবাক হই যে 20 জন কিভাবে হয়, যেখানে আমাদের 18 কোটি মানুষ, 20 লক্ষ ছেলে মেয়ে এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়, তাদের মধ্যে ইউনিভার্সিটি 150টা, শিক্ষকই আছে হচ্ছে মানে 10,000 20,000-এর মতো। আর জাতীয় বিশ্ববিদ্যালয় যদি ধরি তাহলে কি পরিমাণ আছে? কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে তারা রিসার্চ করবে না? তারা কি গরু গাধা? নো, তারা সবাই ব্রিলিয়ান্ট, কিন্তু আমাদের কালচারটা নাই, যে কারণে ওই শিক্ষকরা বা 26 লক্ষ প্লাস স্টুডেন্টসরা গবেষণায় জড়িত হচ্ছে না। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে উই নিড টু অ্যাটেন্ড মেনি লেকচার্স অ্যান্ড টকস অল ওভার দ্য কান্ট্রি। এটা যদি বায়োলজিক্যাল ইমেজ প্রসেসিং হয়, বায়োলজি হয়, সেন্সর হয়, প্রোগ্রামিং হয়, জয়েন, বিকজ আপার লেভেলে সবগুলোই কাজে লাগে। ইনফর্মাল ডিসকাশনস উইথ কলিগস অ্যান্ড ইন্টারেস্টেড মেম্বার্স। আমি লাকি যে আমি চেষ্টা করি বলে আমি লজ্জা পাই না যে 4th ইয়ার বা 3rd ইয়ারের পরে কোনো একটা স্টুডেন্ট যদি ভালো কিছু করে আমি তাকে নক করে বলি, প্রাইভেট হোক আর পাবলিক হোক, আমি তাকে বলি যে আমাকে একটু আধা ঘন্টা সময় দিতে পারবি কিনা, আই ওয়ান্ট টু নো ইউর ওয়ার্ক। তো আমি এটা করি। তা আমি যদি একজন মানে শিক্ষক হয়ে করতে পারি, তা আমি মনে করি যে ইয়াং যারা তারা এগুলা বেশি বেশি করা উচিত। বি পার্ট অফ IEEE, ACM, অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা, স্পেশালি IEEE ডিপার্টমেন্টের জন্য অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা খুবই সহজ। আই স্ট্রংলি রিকমেন্ড দ্যাট ইউ বিকাম পার্ট অফ ইট। কারণ ওগুলো হলে হয় কি, ওদের অ্যাক্টিভিটি, ওদের কাজকর্মগুলো জানা যায় এবং তখন উৎসাহ পাওয়া যায়। কনভার্ট ইউর আড্ডা ইন্টু একাডেমিক ব্রেইন স্টর্মিং সেশন। আমরা প্রচুর আড্ডাবাজিতে সময় নষ্ট করি, এই জাতি আড্ডায় সময় নষ্ট করি। আমাদের চেষ্টা করতে হবে সেই আড্ডাগুলো একাডেমিক ব্রেইন স্টর্মিং সেশনে কনভার্ট করতে, তাহলে আমাদের দ্বারা চেঞ্জ আসবে। আমরা বলি দেশপ্রেম, আমরা বলি বিভিন্ন ইস্যুতে পত্রিকা মানে ফেসবুকে বাংলাদেশের পতাকা এটা সেটা এগুলো দিয়ে ফাটায় ফেলি। হৃদয়ের মধ্যে যদি সত্যিকার অর্থে ভালোবাসাটা ধারণ করি, তাহলে একজন মা বা বাবা সন্তানের জন্য যেরকম আপ্রাণ চেষ্টা করে তাদের ভালো মন্দের জন্য, আমরা কেন আমার দেশের জন্য সেটা করব না? এবং আমার ইন্ডিভিজুয়ালি আমি কি করতে পারি? আমি কি রেভলিউশন করব? নো। আমি কি পলিটিক্স করব? কেউ করবে না, এটা না আমার নির্দেশ আর কি, অথবা রিকোয়েস্ট। কি করতে পারি? আমরা সর্বোচ্চ নলেজেবল হওয়ার চেষ্টা করি, তাহলেই আমি দেশকে আগাতে পারবো। সিম্পল হিসাব। আমি যদি বেশি পেপার পাবলিশ করি তাহলে স্কোপাস ইন্ডেক্সিং গ্লোবাল র্যাঙ্কিং এ আমার দেশ কিছুটা হলেও আগাবে। আমি আমূল পরিবর্তন করতে পারবো না, ওয়ান স্টেপ তো আগাতে পারবো। 1000-এ একজন হই, 10,000-এ একজন হই, আমি আরো 10 জনকে ইন্সপায়ার করি, এই কাজগুলো যাতে আমরা করতে থাকি। Plan to change the world by solving some core problems.
প্রবলেম সিলেকশন, ইন ডেপথ স্টাডি দরকার, এবং যে কোনো কাজকে বড় প্রবলেম হিসাব করলে অনেক কঠিন হতে পারে, স্মলার অ্যান্ড ম্যানেজেবল রিসার্চে যেতে হবে। বাজেট একটা বড় প্রবলেম, টেয়া নাই টেয়া নাই টেয়া নাই, এটা খুবই একটা সঠিক সমস্যা। কিন্তু এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের প্যারেন্টস বা রিলেটিভস রিচ যারা আছে, আবার চোরচট্ট যেগুলো আছে, তাদেরকে আমরা বলতে পারি যে প্লিজ গিভ সাম ফান্ডিং। আপনাদের ইউনিভার্সিটি সহ অন্য ইউনিভার্সিটি কেউ থাকেন, আপনার অ্যালামনাইকে স্ট্রং করেন। অ্যালামনাই তখন তাদের মধ্যে অনেক মেম্বার আছে যারা তখন অনেক টাকা দিতে রাজি থাকবে, কিন্তু এটা যদি খুবই ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং হয়, যে প্রপার ওয়েতে ফান্ডিংটা ব্যবহৃত হবে, তাহলে দেখা যাবে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট অফ অথবা অ্যাপ্লাইড ফিজিক্সের ঢাকা ইউনিভার্সিটি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট পার মান্থ আমরা লক্ষ টাকার উপরে আমরা মানে বিভিন্নভাবে আমরা ইনভেস্ট করি। এটা আমাদের একটা স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার হয়েছে বলে এটা সম্ভব। সো ডু দ্যাট। স্টিল আমরা উইক গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসাব করলে, আমরা যদি কোটি কোটি টাকা আনতে পারি, এবং এটা পারবো আমরা, আমাদের বিশ্বাস, এবং সেগুলো রিসার্চে আমরা ইনভলভ করব। নো ইউর ক্যাপাবিলিটিস অ্যান্ড লিমিটেশনস, বাস্তবতা অনুসারে কাজ করতে হয়, কিন্তু ভাবার দরকার নাই যে আমি মানে মানে দুর্বল, এটা করলে হবে না। ইউ নিড এ সুপারভাইজার, কারণ সুপারভাইজার রিলেটেড ফিল্ড না হলেও সে আপনাকে তার অভিজ্ঞতার আলোকে সুপারভাইজ বা গাইড করতে পারবে। চেষ্টা করেন ইউনিকনেস আনতে, হুবহু ওহমস ল এর মতো কাজ না করা। ঠিক আছে, একটু চেঞ্জ, একটু মডিফাই, একটু আপগ্রেড করা বা নতুন এক্সপেরিমেন্ট করা, এই টাইপের করাটা জরুরি। কোন একটা কাজ করার সময় খেয়াল করি, এটা কি ফিজিবল, এটা কি করা সম্ভব, এটা কি সিগনিফিক্যান্ট, এটা কি রিসার্চ করার মতো, এটা কি টু লার্জ, তাহলে আমি এটাকে পিচ্ছি পিচ্ছি বানাই নেই। আমি কি এনাফ ডেট মানে এটার জন্য ডেটা বা সেটআপ বা রিসোর্স কি আমার আছে কিনা, এম আই ক্যাপাবল অফ ডুইং ইট? অ্যান্সার হচ্ছে ইয়েস আই ক্যান, বাট এরপরও বাস্তবতা অনুসারে দেখতে হবে যে মানে আমি করতে পারবো কিনা, এবং সময় একটা ফ্যাক্টর, এবং পরিশ্রম করলে আমি পারবো, এতে কোনো সন্দেহ নাই। কনসাল্ট উইথ এক্সপার্ট, নন এক্সপার্টও দরকার। নন এক্সপার্ট বলতে বোঝাচ্ছে যারা রিসার্চের সাথে জড়িত না, কিন্তু ওই প্রবলেমটার সাথে জড়িত। যেমন আমি যদি ডক্টরদের নিয়ে অথবা পেশেন্টদের নিয়ে কাজ করি, আমি প্রবলেম সলভ করব হচ্ছে এক্সপার্টদের নিয়ে, কিন্তু নন এক্সপার্টদের সাথে যদি আমি না মিশি, তাহলে আমি বা না জানি তারা কি রিকোয়ারমেন্ট, তাহলে আমি কিভাবে কাজ করব? প্রবলেমটা দেখা যায় আমি সলভ করতেছি, কিন্তু আসলে যেভাবে সলভ করতেছি এটা পারফেক্ট হচ্ছে না। এই জন্যই কিন্তু ইউনিভার্সিটিতে স্পেশাল ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে সোশ্যাল সায়েন্স, বিজনেসের বিভিন্ন কোর্স পড়ানো হয়, কারণ ওগুলো থেকে মানে কিছুটা শেখা হয়। আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, এগুলো শিখাইলেও দেখা যাচ্ছে যে যে আলোকে শিখায় সেটা ইঞ্জিনিয়ারিং আসপেক্টস অফ সায়েন্সের আসপেক্টে শেখানো হয় না বলেই আমি দেখেছি। অনেকটা অন্য ডিপার্টমেন্ট যেভাবে পড়ায় ঠিক ওইভাবেই শিখায় দেয়, ফলে কাজ হয় না আর কি। বাট এনিওয়ে, সলিউশনের জন্য আমরা একটা এডুকেটেড গেজ, নলেজেবল গেজড, ম্যাথমেটিক্যালি প্রুফ টাইপের অথবা সাউন্ড টাইপের কোন একটা করে আমরা একটা ধারণা করি এইভাবে প্রবলেমটা সলভ করব। এবং আমরা রিলেশনশিপ, ওই যে বিভিন্ন প্রবলেমের জন্য বলছি না, বিভিন্ন ভ্যারিয়েবলস থাকবে, ওগুলাকে আমরা রিলেট করার চেষ্টা করব, এবং সেইভাবে করে করে আমরা কাজ করব। হাইপোথেসিস হলো চিন্তা করে কোন একটা সলিউশনের ভাবা, যেটা আমরা সাধারণত আড্ডা, গীবত বা পরনিন্দা করার সময় খুঁজে বাইর করি, যেটা বাস্তবেও সত্য না। এরকম 10 জন বসলে 10 রকমের পয়েন্ট খুঁজে বাইর করে। রিসার্চের প্রবলেম সলিউশনের জন্য কোনো রকমের আইডিয়া আমাদের আসে না, বিকজ উই নেভার থিঙ্ক। এটা হচ্ছে পয়েন্ট। তো এখানে যেটা সেটা হলো গিয়ে যে টু সলভ প্রবলেম ইউ অ্যাটেম্প টু লিঙ্ক হোয়াট ইজ নোন, যেটা জানা নাই, এবং তার সাথে লিঙ্ক আপ করে সলিউশন খুঁজে বের করার চেষ্টা করা, এক্সপেরিমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল করা। জীবনে চলতে হবে সোজা পথে, কিন্তু রোবটকে না। এটা বলার উদ্দেশ্য হলো আমাদের দেশে অনেকেই রোবোটিক্সে কাজ করে, খেলনা রোবট বানায়, লাইন ফলোয়ার রোবট, ওটার সাথে কিছু একটা করে টোরে তারা বলে যে আমি প্রবলেম সলভ করে ফেললাম। নো, think differently, try to use, you need control engineering, you need electronics, you need extreme programming, এবং জানতে হবে আসলে এই টাইপের। হ্যাঁ ইয়েস, আমরা যদি বস্টন ওদের যে রোবট ওগুলা দেখি, তাহলে তো বলতে হবে যে কাজ করার দরকার নাই। নো, সেটা না, এরপরও কাজ করার প্রচুর অবকাশ রয়েছে। অ্যানালাইসিস করার সময় আমাদের খেয়াল করতে হবে এই কাজটা কোথায় ভালো কাজ করে, কোথায় ফেল করে, কেন ভালো কাজ করে, তার থিওরিটিক্যাল অথবা এক্সপেরিমেন্টাল প্রুফ দেয়া। দেখেন আগের গবেষক যখন পৃথিবীতে কম্পিউটার ছিল না, তখন কিন্তু মূলত মানে ম্যাথমেটিক্যালি অথবা ছবি এঁকে এঁকে প্রমাণ করতো। এই আমি রিকোয়েস্ট করি যে আমাদের এই কালচারটা যদি করি কাগজে কলমে অনেক চেষ্টা করা, তাহলে দেখা যাবে যে কাজটা ডেপথ আসবে। আর এক্সপেরিমেন্টালি আমরা অনেক সময় রেজাল্ট পেয়ে যাই, কিন্তু এটা থিওরিটিক্যাল প্রুফটা থাকা জরুরি। সুতরাং এটা খেয়াল করতে হবে।
দেন হচ্ছে যে ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করা, কম্পারেটিভ অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট উইথ স্টেট অফ দ্য আর্টস ওয়ার্কস। স্টেট অফ দ্য আর্টস বলতে বোঝায় যে এই মুহূর্তে সবচেয়ে ভালো ভালো কাজ কি, কিন্তু এটা অনেক সময় করা ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে যে আমাদের তো সেই ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আলোচনা করেন যে আমরা এই কাজ করেছি, কিন্তু হাউএভার আমরা এটা করি নাই, আহ, আহ, এবং এর চেয়ে ভালো কি কি কাজ আছে। বাট এই লেখার ক্ষেত্রে একটু টেকনিক্যালি করতে হবে, বাট কাজের সময় এটা মাথায় রাখতে হবে, অ্যান্ড সো অন। আমি শেষ করব কিছু পয়েন্টস যা ফর ইয়াং রিসার্চার, যে সিলেক্ট এ টপিক হোয়ার ইউ ক্যান ওয়ার্ক। অ্যাবনর্মাল থিঙ্কিং করা দরকার, যে কোনো কাজই করেন না কেন সেটাই ভালো কাজ। কোনো কাজ পচা নয়, কোনো কাজ দুর্বল নয়। ইয়েস, আমরা মেশিন লার্নিং এআই বলতেছি বুমিং, ইট ডাজন্ট মিন দ্যাট অন্য ফিল্ডে সেটা হচ্ছে না। আপনি পাওয়ারে কাজ করেন, দেখেন স্মার্ট সিটিতে কাজ করেন, সেখানে আপনি এআই মেশিন লার্নিং নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো কিন্তু কাজটা যাতে মানে বর্তমানে এই পর্যন্ত যেসব কাজ হয়েছে তার সাথে কম্পারেবলের ধারে কাছে হয়, এমন যাতে না হয় 20 বছর আগের কাজ আপনি আবার রিপিট করতেছেন। হুম। এই অনেক ক্ষেত্রে যেটা হয় যে যদি ডেটা সেট না থাকে তাহলে আপনি একটা এক্সেলেন্ট ডাটা সেট ইন্ট্রোডিউস করতে পারেন। যেহেতু কোভিড-19 আমরা দেখেছি যে হেলথ কেয়ার, স্পেশালি রিমোট হেলথ কেয়ার, ভিডিওর মাধ্যমে, সেন্সরের মাধ্যমে বা অন্য কোনো ভাবে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে দাঁড়াইছে। সুতরাং হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা প্রোডাক্টে জাম্প করার দরকার নেই আনটিল ইউ ডু এক্সপেরিমেন্টেশনস রিগোরাসলি। আমাদের বাংলাদেশে যেরকম 2 দিন পর পর মানে হঠাৎ হঠাৎ করে আমরা পত্রিকায় দেখি যে বড় গবেষণা করে ফেলছে, যেটা আসলে মানে ফার্স্ট স্ট্র্যাটেজি হবে যেটা ওয়ার্ল্ডের মানে ইউএসএ প্যাটেন্ট করা ফর এক্সাম্পল, অথবা বড় একটা প্যাটেন্ট করা। দ্বিতীয় হবে যে ওয়ার্ল্ডের টপ মোস্ট জার্নাল ওই ফিল্ডে সেখানে পাবলিশ করা। ওগুলা কিছু না করে আমরা নিউজ পেপারে সবার আগে পাবলিশ করার চেষ্টা করি। আমার প্রচুর পরিচিত নিউজ পেপারের লোকজন আছে। এখন আমি যদি বলি যে আমার এই কাজটা তোমরা পাবলিশ করো, পাবলিসিটি করো, আমি বুঝাই বা বলি, দে উইল ডু ইট, ঠিক আছে? কিন্তু এটা কি কোনো কাজ হলো? কাজ হলো না। আমাদের মাথায় রাখতে হবে, যেমন আমরা গত বছর একটা ব্লাইন্ডের প্রবলেমের জন্য একটা কাজ করেছিলাম, সেটা কিন্তু হিসাব করলে আইট্রিপলি ট্রানজাকশন অফ এইচএমসি এস এ পাবলিশ হয়েছে, ভালো জার্নালে। খুব টাফ কিন্তু, এবং কাজটা কিন্তু খারাপ না। এখন চাইলেই কিন্তু এটাকে বিশাল একটা মার্কেটিং মানে এটা সেটা প্রেস কনফারেন্স এসব করে চাওয়াবাজি করা যেত। কিছু আমি হয়তো বাহবা নিলাম যারা কিচ্ছু জানে না, কিন্তু যেই লোকগুলো জানে কাজের ডেপথ, তারা কিন্তু আমাকে ঘৃণা করা শুরু করবে অথবা নিন্দা করা শুরু করবে ভিতরে ভিতরে, যে আতিক এই কাজটা কিভাবে করে। এখন আমাদের শিক্ষকদের মধ্যে এবং কিছু ইয়াং ছেলে পেয়েদের মধ্যে বুঝা না বুঝা হোক, এই কাজগুলো করে মানুষের ভাবা পাওয়ার জন্য বা ফেসবুকে খুবই সিলি একটা জিনিস, ধরুন যে রিসার্চ গেটে আপনার কিছু একটা হলো সেটা আপনি শেয়ার করছেন, হাউ কাম? রিসার্চ গেটে তো 2 দিন পর পরে এরকম দুনিয়ার মেইল আসে, অথবা একটা পচা জার্নাল বা কনফারেন্সে আপনি একটা কমিটির মেম্বার হলেন, সেটি শেয়ার করে কনগ্রাচুলেশন পাওয়া। কিন্তু যারা জানে স্ট্যান্ডার্ড কি, তারা কিন্তু আপনাকে আর কখনো ট্রাস্ট করবে না। আর যারা আপনাকে প্রেইজ করতেছে তারা কিন্তু আপনার কখনো কাজে লাগবে না, বিকজ বা তারা যদি কখনো বুঝে যে যে স্যার এরকম কাজ করলো ভুয়া, ঠিক আছে? তো আমাদের মাথায় রাখতে হবে, আমিও জানি না অতীতে আমি এরকম ভুয়া কিছু করেছি কিনা, বা এখন তো করছি না ফর শিওর, আমি আপ্রাণ চেষ্টা করি এগুলো থেকে কেয়ারফুল থাকতে, বাট ইভেন ইফ আই ডিড দ্যাট, আই ডিড রং। তা আজকে যারা বুঝে না বুঝে এগুলো করেন তারা দয়া করে এগুলো আর করবেন না, এটা হলো আমার পয়েন্ট। তা রিসার্চের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে মানে লাফানোর দরকার নাই। আমার কাজ যদি ভালো হয়, অটোমেটিক্যালি এটার গ্লোবাল সাইটেশন বেশি হবে এবং এটা কাজে লাগবে। এটা হচ্ছে বিষয়। হট টপিক প্রচুর আছে। তা হট টপিক এআই, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, ব্লকচেইন এখন একটা নতুন টপিক। কেউ কিছু জানে না, কিন্তু শুধু ব্লকচেইন ব্লকচেইন বলতেছি। এইটাতে ব্লকচেইন ব্যবহার করো, ওইটাতে ব্লকচেইন ব্যবহার করো, কিন্তু আসলে আমরা জানি না। ঠিক আছে? আমি খুঁজছি ফেসবুকে যে ব্লকচেইন সম্পর্কে টক টক দেওয়ার জন্য বা জেনুইন এক্সপার্ট কেউ আছে কিনা, খুঁজে পাওয়া যায় না। আমার এক ছাত্র জাস্ট জাপান থেকে পিএইচডি করে দেশে গেছে, সে প্রমিস করেছে সে একটা টক দিবে। আই নো দ্যাট হি ওয়ার্ক অন ব্লকচেইন ফর এন্ড সো অন। তো পয়েন্ট হচ্ছে যে আসলে টপিক শুনেই লাফানোর দরকার নাই। আমরা ভালো মতো বুঝে কাজ করার চেষ্টা করব। ডিপ স্টাডি দরকার, গভীরভাবে পড়ুন। সিনিয়ররা বা যারা মানে শ্যালো, তাদের দেখে আপনারা শিখুন। অন্যের দুর্বলতা দেখে শিখতে হয় যে আমরা কিভাবে সবল হব। অন্যের দুর্বলতা দেখে অথবা ভুল দেখে আমরা বলবো যে আমরা একই ভুল করব, সেটা যাতে না হয়। আপনারা বাংলাদেশকে চেঞ্জ করেন বাই ডুইং এক্সিলেন্ট রিসার্চ, এন্ড উই আর চেঞ্জিং কনসিডারিং দ্য পাস্ট। কিন্তু এই পেজটা হাই কোয়ালিটি, আরো বেটার কোয়ালিটি এবং মাচ মোর হতে হবে, এটা খুবই দরকার। নলেজ বেসড এফোর্টস দরকার, হুইমজিক্যাল না।
রিসার্চ কিন্তু এমন না যে এক দেখাতে প্রেমে পড়ে গেলাম, বাংলা সিনেমার মতো যে দেখলো আর প্রেমে পড়ে গেল, বা হিন্দি সিনেমার মতো। ঠিক আছে, বাস্তবে খুব রেয়ারেস্ট কেসেই মানুষ ওই এক দেখাতে প্রেমে পড়ে, অনেক ক্যালকুলেশন করেই হয় হয়তো, আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স হয়তো নাই। তো এরপরে যেটা সেটা হলো, ইট ইজ ট্রু ফর রিসার্চ অ্যান্ড পলিসি মেকার অ্যান্ড ফান্ড অথরিটিস, যে হুইমজিক্যাল হলে চলবে না ওই এটা, এবং আমাদের যে কোনো কাজেই নলেজ বেসড রিয়ালিস্টিক প্ল্যান থাকতে হবে। ডোন্ট কিপ ডুইং ইজি থিংস অলওয়েজ, ডোন্ট রান ফর পাবলিকেশনস অনলি। ইয়েস, অনেকে হতে পারে একটা পেপার করে ফেলেছেন যে আইট্রিপলি কোন একটা কনফারেন্সে, ইয়েস বড় টপ মোস্ট কনফারেন্সে যদি করেন তাহলে ফাইন, কিন্তু আপনি যদি এভারেজ বা পচা আইট্রিপলি হইলেই যে সব ভালো তা তো না। আমাদের ইউজিসি এর অধীনে তো 150টা ইউনিভার্সিটি, সবগুলোকে এক? আমাদের ঢাকা ইউনিভার্সিটি কি এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড? নো। তার মানে কি? তার মানে সবগুলো এক লেভেলের না। মানে আইট্রিপলি হইলেই সব পেপার এক লেভেলের নয়, সব কনফারেন্স বা সব জার্নাল সেম ক্যাটাগরি নয়। এটা মাথায় রেখে আমরা একটা যদি করে ফেলি, পরের বার চেষ্টা করব তার চেয়ে 20-30% একটু বেটার করার চেষ্টা করি, না হলে তখন দেখা যাবে। কিন্তু আমি টার্গেটই নিব খালি সংখ্যা বাড়াবো। রিমেম্বার, সংখ্যা, যেমন আমার অনেক পেপার আছে, একজন আমাকে কালকে মেসেঞ্জারে লিখছে, স্যার আপনার নাকি কে যেন অনেক, আসলে অনেক লেখার পর আমি বলছি যে আসলে মানে সংখ্যা ওই যে আছে অনেক, কিন্তু কোয়ালিটি কয়টা আছে? কোয়ালিটি যদি 50টা থাকে, সেটা 500টা ক্র্যাপের নয়, 5000 ক্র্যাপের চেয়েও বেটার, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ডু দ্য বেস্ট, হ্যাভ পেশেন্ট, থিঙ্ক টু ফাইন্ড এ সলিউশন, নিউ নলেজ ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। এবং এটা কিন্তু সম্ভব, সিজিপি এর সাথে এটা সম্পর্ক নাই, শুধু একটার সম্পর্ক যে আপনি যদি চিন্তা করেন এবং ভাবেন। তবে বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটার সময় ভাবার দরকার নেই, যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়, ঘরে বসেই ভাবতে হবে অথবা গাছের নিচে বসে ভাবতে হবে, এগুলা মাথায় রেখে করতে হবে। ঠিক আছে? তো হেন্স মাস্ট নিড টু নো what are the best works so far and must work the hardest. Spend money for research as well. ইউনিভার্সিটি হয়তো দিবে না, কারণ এত দেয়ার স্কোপ নাই, গার্জিয়ানরাও দিতে পারবে না, বাট এইটা অন্তত করা যায়। স্পেশালি আমরা জানি যে বিয়েতে আমাদের এখন অনেকেই আছে, সবাই না হলেও, যাদের জন্য মা বাবা আপনার জানেন যে লাখ লাখ টাকা জমায় রাখছে বা গয়নাগাটি কিনে রাখতেছে এইসব, তাদেরকে বলেন যে গিভ দ্য মানি, আমি একটা ভালো জিপিইউ কিনবো, আমি এটা কিনবো সেটা কিনবো করে আমি রিসার্চ করব। রিমেম্বার, আপনি একটা টপ জার্নালে যদি পাবলিশ করেন, আমেরিকার একটা টপ ইউনিভার্সিটি যেতে পারেন, দেখেন যে আপনার বিয়ের বাজার কত ভালো হয়। আলটিমেটলি বিয়ে তো কি একটা ট্রানজেকশন, আর তো কিছু না। ঠিক আছে? তো মানে একটা সুতরাং আপনি যদি আমেরিকায় চলে যান, ছেলে হোক আর মেয়ে হোক, আপনার এবং টপ ইউনিভার্সিটি চলে যান, দেখা যাবে যে আপনার জন্য ভালো বিয়ে আসবে। তখন ওই যে বিয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করতে হবে না। ঠিক আছে, অনলাইনে বিয়ে হয়ে চলে যাবে, মনে করেন যে আপনার প্রেম ভালোবাসা বা হোয়াট এভার। সুতরাং লাখ লাখ টাকা বিয়েতে খরচ না করে বা আজাইরা খাওয়ার পিছনে খরচ না করে গবেষণা করে, আমার একটা ছাত্র, সে অনার্সে খুব বাজে রেজাল্ট ছিল, সে এতিম ছেলে, কিন্তু তার খুবই প্যাশন ছিল ইলেকট্রনিক্সে কাজ করা, অনেক কাজ করতো। তা আমি তার কাজ টাজ দেখে তাকে একসময় আমার রুমে ডাকলাম, একটু ইন্সপায়ার করলাম। এরপর আমি জানি না, সে অনেক দিন পরে আমেরিকা যাওয়ার পরে পরবর্তী সে একটা ডিপার্টমেন্টে গিয়ে সেকেন্ড হয়েছে, সিজিপি অনেক ভালো করছে কারণ ইন্সপায়ার্ড হয়েছে, বাট সে অনেক কাজ জানতো। সে নাকি দরজার বাইরে গিয়ে সে কেঁদে ফেলছিল, যে তার কাছে মনে হয়েছে যে মানে সে ফেসবুকে লেখছে অনেক দিন পরে, সেটা আমি জানতাম না, আমরা শিক্ষক অনেক কিছু জানি না, কাউকে খারাপ আচরণ করলেও জানি না যে এটা তাকে কতটা ডাউন করলো, আবার ভালো করলেও আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা কতটুকু কাকে কতটুকু ইন্সপায়ার করে। তা আমি বলার উদ্দেশ্য হলো, সে টিউশনি করে একটা ইতিম বাচ্চা, ঠিক আছে, বাবা মারা গেছে ছোট বয়সেই, কিন্তু সে ওই টাকা দিয়ে দিয়ে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র কিনে কিনে সে তার নো হাউ তৈরি করছে, ভালো পাবলিকেশনও করেছিল। ঠিক আছে, এবং তার সে কনফিডেন্স ছিল বলে সে কিন্তু আমেরিকাতে গিয়ে ভালো জায়গায় কাজ করতেছে মোটামুটি। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা সেটা কিন্তু মানে অনেক ভালো, কিন্তু সেটা যদি না করতো তাহলে মানে হতো না। তো এই জন্য বলছি যে স্পেন্ড মানি ফর দ্যাট। তা বাকি রইলো কি? বাকি রইলো পেপার রাইটিং। এটার উপরে আমি বিভিন্ন লেকচার দিয়েছি, আমার অনলাইনেও আছে, ইউটিউবে আপনারা যদি এখানে যান তাহলে পাবেন, বা চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন। তো পেপার রাইটিং, পেপার কিভাবে লিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পেপার এডিটিংও খুবই গুরুত্বপূর্ণ। পচা জার্নাল বা ফেক কনফারেন্স কে বুঝবো, এর উপরে লেকচার হয়তো আছে। রিসার্চ ইথিক্স একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আসলে আমাদের সবার জানা দরকার, কারণ অনেক ছেলে পেলে যেটা হয়, বা আমরা শিক্ষকরাও না বুঝে আমরা ভুল করি, ইচ্ছা করে চুরি চামারি বাংলাদেশিরা সাধারণত গবেষণায় খুব কম করে, আমি এটা দেখেছি। যদিও কেউ বলবে যে কোনো ডেটা থেকে এরকম, কিন্তু আমি এতটুকু বলি, আই ট্রিপলি কনফারেন্স করলে, যেহেতু আমি মোর দেন 10 ইয়ার্স আই ট্রিপলির
টেকনিক্যাল কো স্পন্সর বা IEEE স্পন্সর কনফারেন্স করি, তো ওইটা করলে জেনারেল চেয়ার বা প্রোগ্রাম চেয়ার হিসেবে মেইন যে থাকে তাদেরকে ওরা একটা লিস্ট পাঠায় যেটাকে বলা হয় প্যাল, প্রহিবিটেড অথার্স লিস্ট। ওখানে যারা অতীতে IEEE কনফারেন্সে বা জার্নালে পেপার দিয়েছে কিন্তু পরে দেখা গেছে ওটা চুরি ছিল অথবা পার্শিয়ালি চুরি ছিল অথবা 2 নম্বরে ছিল, সেগুলো তারা ওদেরকে লিস্ট করে প্রহিবিটেড অথার লিস্টের মধ্যে রাখে। আমি প্রথমে অনেকবার দেখছি, তা আমার মানে প্রথমবার পরের বার পরে প্রতিবার মনে হচ্ছে বাংলাদেশিতে থাকে কিনা, থাকলে কেমন লাগে, নিজের দেশের না। আলহামদুলিল্লাহ যে শত শত কেসের মধ্যে বাংলাদেশিরা মাত্র একটা দুইটা কেস ছিল, এবং যে কেসগুলো ছিল তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আসলে স্টুডেন্ট ভুল করে কিছু একটা করছে, ওই টিচারও ওই 4-5 জন হয়ে গেছে, আদারওয়াইজ দুইটা পেপারের জন্য ছিল প্রথমবার যখন দেখেছিলাম 2012 কথা বলছি, ICAV যখন প্রথম করি। এন্ড দেন কিন্তু অন্য দেশের আমাদের আমার ধারণা ছিল চায়না বেশি হবে, কিন্তু দেখলাম চাইনিজরা অনেক স্মার্ট হয়তো, বা অনেক সিনসিয়ার, তার আসলে তা না। আমি সবচেয়ে বেশি দেখছি ইন্ডিয়ান। ঠিক আছে, তো এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা আসলে অতটা খারাপ না, অ্যাটলিস্ট একাডেমিক ডোমেইনে আমরা এখনো অনেক ভালো আছি। তা আমি আশা করব যে তোমরা রিসার্চ ইথিক্স একটু ভালো মতো দেখবে, ছোট একটা লেকচার হয়তো আছে, বা প্রয়োজনে এক সময় আমরা রিসার্চ ইথিক্স নিয়ে ডিটেলস আলোচনা করতে পারবো, এবং আমরা মাল্টিপল স্পিকার আনতে পারবো, একটা ব্রেইনস্টর্মিং সেশন হবে, আমি কিছু বললাম, আরেকজন কিছু বলেন, আরেকজন কিছু বলেন, এভাবে করে করে আমরা হতে পারে ইথিক্স সম্পর্কে কিছু জানবো। টপিকস কি নিয়ে কাজ করব সেটাও আরেকটা টক হতে পারে, আমার একটা টক আছে স্পেশালি কম্পিউটার ভিশন নিয়ে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হোয়াই কাজ করব কেলা, এটা নিয়ে আসলে কোনো লেকচার নাই। এটা যদি নিজেকে আমরা সেলফ মোটিভেটেড করতে না পারি, এই 2 ঘন্টা লেকচার শোনার পরে যদি আমাদের মনে হয় যে না তাহলে আর কিছু বলার নাই। সো উইথ দ্যাট আই উড লাইক টু ইনভাইট ইউ অল টু সাবমিট টু দিস কনফারেন্সেস। এটা এই দুইটা কনফারেন্সে বাংলাদেশের জন্ম নেয়া। এখানে কেউ কেউ আছে যে ICAV পেপার করেছে, ইনফরমেটিক্স, ইলেকট্রনিক্স এন্ড ভিশন। এটা 10বার জাপানেই হচ্ছে, আমেরিকাতে হয়েছে, জাপানে 4বার হয়েছে, বাংলাদেশে 4বার হয়েছে। ইনফ্যাক্ট আমাদের প্ল্যান ছিল যে এটা বাংলাদেশে করার, কিন্তু কোভিড এর জন্য আমরা করতে পারলাম না। সো আমরা আশা করব যে এটা অনলাইন এবং অন সাইট দুইটাই হবে। তো আপনারা পেপার সাবমিট করবেন এবং অ্যাটেন্ড করবেন, ইটস ফ্রি ফর অল টু অ্যাটেন্ড, এবং এটা তুলনামূলকভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনারা জানেন। তো 10বার আমরা চাই যে বাংলাদেশি ভরপুর থাকুক, সবসময় থাকে কিন্তু এইবার যাতে আরো বেশি হয়। আর যারা ইমেজিং ভিশন এন্ড প্যাটার্ন রিকগনিশনে পিওরলি কাজ করেন তারা IVPR এ দিতে পারেন। দুইটা IEEE টেকনিক্যাল কো স্পন্সর কনফারেন্স এবং IEEE ফুকুওকা চ্যাপ্টার জাপান এটা স্পন্সর। উইথ দ্যাট আই থ্যাংক ইউ অল এন্ড লেটস ওয়ার্ক দ্য হার্ডেস্ট। ইয়াঙ্গার ইউ আর, আপনার পক্ষে কাজ করা তত বেশি সম্ভব। যত বয়স বাড়বে তখন জীবনে প্রবলেম বাড়ে, শারীরিক প্রবলেমও বাড়ে, চাইলেই কাজ করা যায় না। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে, এবং আমি মনে করি সুস্থ প্ল্যান রাখতে হবে যে আমি 7 ঘন্টা ঘুমাবো, বাকি কাজ করব। তা এনিওয়ে, তো রিয়াজুল ইসলাম আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফরমার টিচার, এখন কোরিয়াতে আছে, তাকে মানে আমি ফেসবুকে এটা দিয়েছিলাম, তখন সে এগুলো উত্তর লিখেছিল, রিসার্চ ইয়েস, কি করব, রিসার্চ করব, আমি কি পারবো, সে বলেছে ইয়েস, কখন শুরু করব, এনি টাইম, কিভাবে শুরু করব, স্টাডি, পড়াশোনা, বিজ্ঞান, কতদিন ধরে কাজ করব, সে বলছে ফর এভার। টপ জার্নালে কি সম্ভব, শিওর, সে নিজেই টপ মোস্ট জার্নালে পাবলিশ করেছে, খুব ভালো রিসার্চ, ম্যাথমেটিক্সে খুবই সাউন্ড। তো তো মানে হায়ার স্টাডি করতে আমরা রিসার্চ কেন করব তাহলে, আসলে নলেজ বিল্ডিং এর জন্য রিসার্চ করতে হয়। ডাজ CGPA ম্যাটার ফর রিসার্চ, অ্যান্সার হচ্ছে নো। BCS দিব, চাকরি করলে রিসার্চ কোনো ব্রেন বাড়াবে, অফকোর্স বাড়াবে, থিঙ্কিং বাড়াবে। পেপার লিখবো কিভাবে, লার্ন করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার এন্ডিং। উইথ দ্যাট আমি থ্যাংক ইউ জানাই, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য এবং ওয়েবিনার, এত সুন্দর একটা ওয়েবিনার, এবং হচ্ছে বিশেষ করে আমরা মানে প্রত্যেকটা কথায় মানে এত অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা, আমরা আশা করব যে তোমরা সবাই স্যারের কথার ধরে সামনের দিকে তোমাদের রিসার্চকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ অবশ্যই চেষ্টা করবে। আমাদের আতিক স্যারকে আমরা রিকোয়েস্ট করতেছি যে আমাদের স্টুডেন্টদের পরবর্তীতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করবেন, আপনি আরো স্পিচ দিবেন আমাদের মাঝে, এবং আমাদের কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে এক্সপার্ট করা যায় সেজন্য আপনি আমাদের সাথে থাকবেন, কাজ করবেন। এবং আমাদের যারা স্যাররা আছেন
আমি স্যারদেরও রিকোয়েস্ট করব আমাদের এইভাবে করে আমাদেরকে সামনের দিকে, আমাদের আসলে কুমিল্লা ইউনিভার্সিটি নতুন ইউনিভার্সিটি হিসেবে আমাদেরকে অনেকটা টাইম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমরা আসলে আপনাদের হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা অবশ্যই চাইবো আপনাদেরকে আমরা পাশে পেতে, এবং আশা করি আমরা আপনাদের পাশে পাবো। থ্যাংক ইউ। তা কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করতে পারি আর কি। স্যারকে কোনো কোশ্চেন আছে স্যারের? বা চ্যাট বক্সে লিখতে পারেন কেউ যদি মানে প্রশ্ন করতে হেজিটেট ফিল করেন। এনি কোশ্চেন্স অবশ্যই রিলেটেড টু রিসার্চ মেথোডোলজি বা এরকম। আর ব্যক্তিগত প্রশ্ন থাকলে সেটা পরবর্তীতে আমাকে মেইল করতে পারেন আর কি। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দেই নাকি? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। করোনার সময় বি কেয়ারফুল। আর সবাই ভালো রিসার্চ করবেন, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকে টপিকের উপর, পরবর্তীতে যদি কোনো কোয়েরি আসে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন বা ইমেইলে মেল করতে পারেন। আমি যদি ইমিডিয়েট রিপ্লাই না দেই তাহলে এক সপ্তাহ পর আবার নক করবেন। সামটাইমস উই রিমেইন বিজি, যে কেউ ব্যস্ত থাকতে পারে। আমি চেষ্টা করব যে রিসার্চ রিলেটেড কেউ যদি নক করে আমি সবসময় চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। রিসার্চ কোলাবোরেশন আমি সহজে কারোর সাথে করতে চাই না যতক্ষণ না আমি একটা লম্বা সময় ধরে কারোর সাথে ইনভলভ হই বা ভালো করে জানি। সুতরাং ওইটা হয়তো করতে গেলে লম্বা সময় লাগবে, বা একটা অনেকগুলো মিটিং করে করে আমরা ব্রেইনস্টর্মিং করে একটা পর্যায়ে যাব। কিন্তু অল্প সময়ে যদি আমি কোনোভাবে কাউকে হেল্প করতে পারি কোনো বিষয়ে, তাহলে আই এম রেডি টু ডু দ্যাট। আর আপনারা প্রয়োজনে আমার ওয়েবসাইটে গেলে সেখানেও কিছু তথ্য পাবেন। সেখান থেকেও আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোনো বিষয়ে বা কোনো কাজের প্রতি আগ্রহ থাকে আমাকে বললে আমি চেষ্টা করব আর কি। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।